ক্লাস নাম্বার 1-এ গতদিন আমরা দেখছিলাম বার্টার সিস্টেম অফ মানি, কমোডিটি মানি, কয়েন মানি, পেপার মানি, ব্যাংক মানি, অ্যান্ড দেন দ্য আলটিমেট ইভলিউশন which is known as virtual currency or বিটকয়েন, যেটা আজকের দিনে আমরা দেখতেছি। প্রত্যেকটা জায়গা থেকে একটা স্টেপের থেকে আরেকটা স্টেপে আমরা যখন যাইতেছিলাম কি কি প্রবলেম আসলো এন্ড ওইটার সলিউশন হিসেবে কেমন আমরা নেক্সট স্টেপে যাইতে পারি, ওই কারণে আমরা জাম্প করতে করতে ভার্চুয়াল কারেন্সির দিকে আইতাছিলাম। আমরা ব্যাংক মানির মধ্যে চেক সম্পর্কিত অনেক কিছু পড়ছিলাম, তারপর পেপার মানি কে লিগা সব থেকে বেস্ট, যেটার মধ্যে কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই, যেটার ফেস ভ্যালু 500 রুপিস লেখা আছে, মানে কি অ্যাকচুয়ালি এটার ভ্যালু 500ই এরকম নাই। 500 টাকার নোটটা গলায়া তুমি কোনো 1000 টাকার ম্যাটেরিয়াল এখান থেকে বানিয়ে নিতে পারবা, যেটার মানে কি ইন্ট্রিনসিক ভ্যালু আগের দিনের যে 5 টাকার নোটটা ছিল ওটার ইন্ট্রিনসিক ভ্যালু বেশি আছিল, যার কারণে তুমি ওটার গলায় এসে হয়তো বা এখান থেকে আর অনেক বেশি টাকার ব্লেড বানিয়ে নিতে পারতা, 10 টাকার ব্লেড বানিয়ে নিতে পারতা। ওকে, দেয়ার আর সাম প্রবলেমস লাইক দিস। তো আমার যতটা মনে আছে আমরা সুইফট সিস্টেমের মধ্যে এসে ব্রেকডাউন করছিলাম ক্লাসটা। সুইফট সিস্টেমটা কি আছিল, আমরা দেখছিলাম যখন আমরা ব্যাংক মানি সম্পর্কে পড়তেছিলাম, ব্যাংকের অনেকগুলো টুলস আছে, লাইক ব্যাংকের কিছু মেকানিজম যেগুলোর মাধ্যমে টেকনোলজি যেগুলোর মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করতে পারি। এনইএফটি আসলো, আরটিজিএস আসলো, আইএমপিএস আসলো। এগুলা কি আসলো? টেকনোলজি বাই হুইচ উই ক্যান সেন্ড আওয়ার মানি ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার, ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। বাট এই যে কমিউনিকেশনটা হইতাছিল এক ব্যাংকের থেকে আরেক ব্যাংকে, টেকনোলজির নাম হইতেছে কি, যেটা দিয়ে টাকা ট্রান্সফার হইতে হবে, যে টেকনোলজি দিতেছে কি সেই টেকনোলজি গুলো, বাট যে কমিউনিকেশন সিস্টেমটা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে, যখন এক দেশের ব্যাংক অন্য দেশের ব্যাংকের লোক কন্ট্যাক্ট করে, এটা কই সুইফট টেকনোলজি। ঠিক আছে না? এটার হেডকোয়ার্টারটা কই আসছে কইছিলাম? বেলজিয়াম। আর আমরা ইন্ডিয়ার ভিতরে এরকম কমিউনিকেশন সিস্টেমটা যেটা, এটা আমরা কি কই? স্ট্রাকচার্ড ফাইন্যান্সিয়াল মেসেজিং সিস্টেম, যেটা ইন্ডিয়াতে কাজ করে এক ব্যাংকের লোক আরেক ব্যাংকের কমিউনিকেশন সিস্টেম। ওকে, একটা লোকের টেকনোলজি এনইএফটি, আরটিজিএস, আইএমপিএস, আর এসএফএমএস যেটা, এটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এই দূর পর্যন্ত এসে ক্লাসটা শেষ করছিলাম। ওকে, আজকে দেখো ইন্ডিয়ার ভিতরে এনপিসিআই যে টেকনোলজিটা ডেভেলপ করছে, এটা কি তোমার, তোমরা জানো, ইউপিআই টেকনোলজি। ঠিক এরকম ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার মধ্যে তার কাছে কিছু পেমেন্ট গেটওয়ে থাকবো, তার কাছে কিছু এরকম ইউজার ইন্টারফেস থাকবো যেগুলো দিয়ে তারা এরকম পেমেন্ট করে। ইন্ডিয়া এন্ড ইউএই আমরা একটা সেটেলমেন্ট করছিলাম, এলসিএসএস, লোকাল কারেন্সি সেটেলমেন্ট। এটার মাধ্যমে রুপি আর ধীরাম, যাতে আমরা ইন্ডিয়ান রুপি গিয়ে সেটা এরকম কোনো একটা অ্যাপের মাধ্যমে তারা এখানে পেমেন্ট করে নিতে পারি, তারা ধীরাম দিয়ে সেটা আমরা ইন্ডিয়ান রুপিতে পেমেন্ট করতে পারে। রিসেন্টলি ইন্ডিয়া সাইন এন এগ্রিমেন্ট উইথ ইউএই। ঠিক আছে, ইন্ডিয়ার ইউএই এলসিএসএস, লোকাল কারেন্সি সেটেলমেন্ট অ্যালাউন্স সেটেলমেন্ট সিস্টেম আমরা সাইন করছি। ওকে, প্রজেক্ট নেক্সাস কিটা? প্রজেক্ট নেক্সাস হইতাছে গিয়া, দেখো, এলসিএসএস কার কার ভিতরে? শুধু ইন্ডিয়ার ইউএই এর ভিতরে। ওকে, আর প্রজেক্ট নেক্সাসটা কিটা? এটা এইম করে কানেক্ট করার লিগে অনলাইন পেমেন্ট যে সিস্টেম গুলো আছে, বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেম গুলোকে কানেক্ট করার লিগে, ইন্টারঅপারেবিলিটি করানোর লিগে। ইন্ডিয়ার ইউপিআই অ্যাপ দিয়ে সেটা যাতে তুমি বাইরে গিয়ে সেটা কোনো দেশের ভিতরে ট্রানজাকশন করতে পারো, অস্ট্রেলিয়াতে গিয়ে যাতে ট্রানজাকশন করতে পারো, তারপর সুইজারল্যান্ডে গিয়ে সেটা ট্রান্সফার ট্রান্সফার করতে পারো, মালয়েশিয়াতে যাতে গিয়ে ট্রান্সফার করতে পারো। ওকে, এগুলোকে প্রজেক্ট নেক্সাস। ওকে, এটা কেটা চালাইতেছে? বিআইএস, অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেক্সাস টাইপ ইন্টিগ্রেশন। ঠিক আছে, বিআইএস সংস্থা চালাইতেছে। নেক্সট, এটা কি একদম ওয়ান লাইনার পয়েন্টার আর কি, যদি প্রিলিমসে বাই চান্স জিগাইলা, বিকজ এগুলা কারেন্ট অ্যাফেয়ার্স এর, ব্যাংকিং এন্ড ফাইন্যান্সের ভিতরে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিতরে এই ইস্যু গুলো উঠাইতে আছে। ঠিক আছে, নেক্সট, হোয়াইট ম্যাটার্স রিডিউসেস ডিপেন্ডেন্স অন হার্ড কারেন্সিস ইন সাম ট্রেড কনটেক্সট। তাহলে এক দেশের থেকে আরেক দেশের ভিতরে এত পরিমাণ পেপার কারেন্সি বহন করে লয়ে যাওয়া অনেক টাফ। তো যদি এরকম আমরা এক দেশের থেকে আরেক দেশের ভিতরে সেটেলমেন্ট সিস্টেম থাকে, যে আমরা টাকা দিয়ে তারা এখানে পেমেন্ট করে নিতে পারি, তো অনেক বেশি স্মুথ হয়ে যাবে ট্রানজাকশন গুলো। সাপোর্টস ফাস্টার ইন্টারন্যাশনাল রিটেল পেমেন্টস, shows India's digital payment diplomacy useful for current affairs linked with economy answers। ঠিক আছে, কারণ এই ঘটনাগুলো রিসেন্ট হয়েছে। ওকে, তাহলে এখানে আমরা দুইটা প্রজেক্টের নাম পাইছি, একটা কি এলসিএসএস, ইন্ডিয়ার কারকার ভিতরে, এটা ইউএই, আর একটা কারকার ভিতরে প্রজেক্ট নেক্সাস। এটার ভিতরে কি করা হয়, বিভিন্ন দেশের যে ইউপিআই গুলো আছে বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম গুলো আছে ওইগুলো ইন্টিগ্রেট করতে ট্রাই করা হয়। এটা কে চালাইতেছে? বিআইএস। ওকে, নেক্সট, টিপিএসসি অফেন এই ধরনের ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো এবার কি কি কোশ্চেন আইছে, আমরা এক দুদিন পরে দেখুন। দুই থেকে তিনটা ক্লাসের পরে এই ক্লাসের ভিতরে পড়েন না বিভিন্ন ম্যাটার উপরে পুরো অল ইন্ডিয়াতে, লাইক এনডিএ এক্সাম, তারপর তোমার ইউপিএসসি, তারপর তোমার টিপিএসসি এর ভিতরে যে এক্সাম কোশ্চেন গুলো আইছিল ওই কোশ্চেন গুলো আমি তোমরা লগে শেয়ার করুম, তোমরা দেখবা নিজের থেকে আনসার করতে পারবো অনেকগুলো, আদারওয়াইজ আমি হেল্প করুম।
নেক্সট দেখো পিএসএস অ্যাক্ট 2007, এটা কিটা পেমেন্ট রেগুলেশন অ্যাক্ট। এবার ডিজিটাল ট্রানজাকশন যে হইতাছে এত পরিমাণে, অনেক সময় কিছু ফ্রডও হইতে পারে। অনেক সময় হইতে পারে যে তোমার কাছে মেসেজ আই পড়ছে অ্যাকাউন্টের থেকে টাকা কেটে গেছে, বাট যে পেই আছে যারা তুমি টাকা দিলা রিসিভার, হ্যাঁ টাকা রিসিভ করছে না। তো এগুলোর মধ্যে কি হইতে পারে? পেমেন্ট এন্ড সেটেলমেন্ট অ্যাক্ট প্রোভাইডস স্ট্যাটিউটরি ফ্রেমওয়ার্ক ফর পেমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া। আরবিআই অথরাইজেস এন্ড রেগুলেট পেমেন্ট সিস্টেমস। পিএসওস রিকোয়ার পারমিশনস লাইসেন্স টু অপারেট পেমেন্ট সিস্টেমস। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু শোনো, একটু ভুল কইছি, পেমেন্ট সেটেলমেন্ট একটা এটা এরকম না, ওইটা হইতেছে কি আরেকটা অম্বার্সম্যান অ্যাক্ট, এটা আমি একটু পরে কমু। এটা কিটা? এটা হইতেছে কি, দেখো ইন্ডিয়ার ভিতরে যারা যারা কাজ করতেছে লাইক মাস্টার কার্ড, তারা কিটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম চালায় ইন্ডিয়ার ভিতরে। এনপিসিআই কি করতেছে? বিভিন্ন রকমের টেকনোলজি ডেভেলপ করতেছে। পেমেন্ট গেটওয়ে লেগে তারা রুপে নেটওয়ার্কও বানাইছে। তারপরে বিভিন্ন যে ব্যাংক গুলো আছে লাইক জিপে, ফোনপে, তারপর বিভিন্ন ব্যাংকিং সেক্টর গুলো যারা এটিএম নেটওয়ার্ক প্রোভাইড করতেছে, তারা সবাই আছে না আরবিআই থেকে লাইসেন্স লইতে লাগে। যত পিএসওস গুলো আছে সবাই কিটা পেমেন্ট সেটেলমেন্ট করেন না, যারা যারা অপারেটর আছে পেমেন্ট সেটেলমেন্ট অপারেটর, তারা সবাই আরবিআই থেকে লাইসেন্স নিয়ে চলতে লাগে। কোন একটা লেখা আছে 2007। তো যত পেমেন্ট সেটেলমেন্ট অপারেটর আছে তারা কার থেকে লাইসেন্স নিতে লাগবো? যে কোনো রকমের পেমেন্ট ট্রানজাকশন এরকমের নতুন কোনো টেকনোলজি ডেভেলপ করার লেগে, দে শুড টেক, বা এরকম কোনো অপারেশন চালানোর লেগে তারা আরবিআই থেকে লাইসেন্স নিতে লাগবো। ওকে, নেক্সট বাই কোন অ্যাক্ট? বিপি পিএসএস অ্যাক্ট 2007, এই অ্যাক্টের মধ্যে লেখা আছে আরবিআই রেগুলেট করবো সবাই। দেখবে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিতরে অনেক সময় শোনা যায়, রিসেন্ট নিউজের ভিতরে 2026 এর ফাইন্যান্সিয়াল ইয়ারে আরবিআই রেগুলেট করতে চাইছে 3 স্টেপ অথেন্টিকেশন সিস্টেম। প্রথম তুমি ধরো কার্ড ঢুকাই লাগিয়ে সেরা 3 টাইপ অথেন্টিকেশন সিস্টেমটা কিরকম? এটিএম মেশিন আছে, প্রথম তুমি কার্ড ইনসার্ট করলা, কার্ডের ভিতরে অলরেডি চিপ আছে, ফার্স্ট হয়ে গেছে একটা অথেন্টিকেশন ডান। 2 নম্বর তুমি পিন প্রোভাইড করলা। থার্ড লেয়ার অফ অথেন্টিকেশন কিন্তু তোমার মোবাইলের ভিতরে একটা ওটিপি আইলো। তো এরকম 3 টাইপস, মানে 3 লেয়ার অফ অথেন্টিকেশন আরবিআই অ্যাড করতে চাইতেছে যারা যারা এই ধরনের পেমেন্ট অপারেশন নেটওয়ার্ক চালাইতেছে। কারণ কি লিগা? হয়তো বা এটার ভিতরে একটু ডিলে আইবো, বাট তোমার সিস্টেমটা আরো বেশি সিকিউর হইব। ওকে, ফ্রডস্টার থেকে আরো বেশি বাঁচানো যাইব। আচ্ছা, BPSS and reform idea kita. Board for Regulation and Supervision of Payment and Settlement System operated inside RBI. Source notes mention reform towards a payment regulatory board, government nominees and periodic meeting appears. মানে কিটা কইতাছে গভর্নমেন্ট পিরিয়ডিক্যালি অ্যাটলিস্ট, এক সেকেন্ড, এটা আমার নোটের মধ্যে আছে, তার এর মধ্যে ভালো করে তুলতে পারছে না। বছরে কয়বার তারা মিটিং করতে লাগে আমি একটু দেখে কইতাছি, এক সেকেন্ড। অ্যাটলিস্ট 2বার তারা মিটিং করতে লাগবে বছরে। এই যে বিপিএসএস, দেখো প্রথম তো পিএসএস একটাই ছিল না, এই একটার আন্ডারে এখন যে বডিটার নাম কিটা বিপিএসএস। এই বডি, এই বডির মাধ্যমে মানে অ্যাকচুয়ালি আরবিআই তো ভাই কিটা, আরবিআই ভিতরে ভ্যারাইটিস ডিপার্টমেন্ট আছে না, আরবিআই এর ভিতরে ভ্যারাইটিস রুম আছে, ভ্যারাইটিস অফিস আছে। একটা আরবিআই এর আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো অথরিটি আছে। আরবিআই তো সর্বসর্ব, ঠিক আছে, আরবিআই গভর্নর সর্বসর্ব, বাট তারারও তো অনেকগুলো ভাগ আছে। তো তারা যে ডিপার্টমেন্টের আন্ডারে বা যে বডিটার আন্ডারে, যে স্ট্যাটিউটের আন্ডারে এই ধরনের পেমেন্ট সেটেলমেন্টের লাইসেন্সিং করা, এটা কিন্তু বিপিএসএস। ওকে, বোর্ড ফর রেগুলেশন এন্ড সুপারভিশন অফ পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম অপারেটেড ইনসাইড আরবিআই। এই বডির মধ্যে গিয়ে সেরা যারা বইব, তারা অ্যাটলিস্ট বছরে 2বার মিটিং করতে লাগবো, এবং নতুন নতুন এই ধরনের কি করব সিস্টেম আনবো, যে হয়তো আমরা এরকম 3 লেয়ারের অথেন্টিকেশন সিস্টেম অ্যাড করতে পারি। এরপর এই পেমেন্ট সিস্টেমটা আরো স্মুথ করার লেগে, যাতে ফ্রড আরো কমান যায়, বা আরো বেটার ট্রানজাকশন করার লেগে কি করা যায়, কোন অথরিটিটা কাজ করবো? বিপিএসএস আন্ডার আরবিআই। ক্লিয়ার? তো আজকের ক্লাসের শুরুয়াত আমরা কি দিয়ে করছি কোসে? আজকের ক্লাসের আমরা শুরুয়াত করছি ক্রস বর্ডার পেমেন্ট লিঙ্কস। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম এনপিসিআই, দেখছিলাম তো না গত ক্লাস যারা করছিলাম? এনপিসিআই কি কি টেকনোলজি ডেভেলপ করছে কয়েকটা কইতে পারবা? ইউপিআই আনছে এনপিসিআই, UPI, রুপে কার্ড আনছে, like আর কিছু EPC, ই রুপি আনছে, NFS, এরপরে তোমার ভারত কিউআর। আচ্ছা, ভারত কিউআরটা কে লিগা ইউনিক আসলো? এটা কিরকম ফেসিলিটি প্রোভাইড করছিল এটা আসার কারণে?
এর আগে যেটা হইতো না। ইন্টারঅপারেবিলিটি আসিল। ইন্টারঅপারেবিলিটি মানে কিটা, যে কোনো স্ক্যানার দিয়ে সেটা গুগল পে স্ক্যানার দিয়ে ওটা স্ক্যান হইব, ফোন পে স্ক্যানার দিয়ে ওটা স্ক্যান হইব নাকি? এর আগে এমন আসলে ইন্টারঅপারেবিলিটির অপশন আসলো না, গুগল পে স্ক্যানার দিয়ে সেটা শুধুমাত্র গুগল পে কিউআর স্ক্যান হইতো, ইজন্ট ইট? তো এনপিসি এরকমের বিভিন্ন রকমের কাজ করছে। তো আজকে দেখতেছি কিটা আমরা, এরকম এনপিসি এর মতো বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার ভিতরে এরকম আরো অথরিটি থাকতে পারে। তারাও কি হইতে পারে, নিজেদের মধ্যে কানেকশন করতে পারে ওয়ার্ল্ডের বিভিন্ন এরকম যতগুলো অনলাইন পেমেন্ট সেটেলমেন্ট সিস্টেম আছে। তো এটা আমরা কি করবো, প্রজেক্ট নেক্সাস। ওকে, অলরেডি ইন্ডিয়ার দুবাইয়ের মধ্যে এরকম একটা এগ্রিমেন্ট আমরা লগে আছে। দেন আমরা দেখছি কিটা এই ধরনের যতগুলা পেমেন্ট সিস্টেম চালানি হয়, যারা আমরা কমু কিটা পেমেন্ট সেটেলমেন্ট অপারেটরস, তারা কই থেকে লাইসেন্স নিতে লাগে, আরবিআই থেকে। আরবিআই এর আন্ডারে কোন বডিটা এগুলোর অপারেট করে? বিপিএসএস। এটার ফুল ফর্ম কিটা, বোর্ড অফ রেগুলেশন এন্ড সুপারভিশন অফ পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম অপারেটেড ইনসাইড আরবিআই। এবং তারা অ্যাটলিস্ট বছরে কয়বার মিটিং করতে লাগে? দুইবারের বেশি। তো যা যা হয়েছে সবকিছু ক্লিয়ার এই 2-3 পেজে। গত ক্লাসের লগে লিঙ্ক তৈরি হয়েছে। নেক্সট, হ্যাঁ স্যার। পিএসওস, এনইউই এন্ড অম্বাডসম্যান, এটা কিটা? কেউ কোনো ডাউট থাকলে একটু তোমরা কইও, আদারওয়াইজ মানে ডাউট থাকলে কইলেই ভালো লাগবো, কারণ হয়তো বা এই ভিডিওটা যদি রেকর্ড হয়ে থাকে এটা ইউটিউবের মধ্যে আরো অনেক মানুষে দেখবো, তো তোমরা যদি ডাউটটা ক্লিয়ার না হয় বাকিরাও ডাউট ক্লিয়ার হতো না। তো আমি এরকমই একটা গ্রুপ অফ স্টুডেন্টস চাইছিলাম, যাতে যখন আমি কোনো কিছু একটা ডিসক্রাইব করুম, ডিসকাশন করুম, তো তোমরাও না বুঝলে তোমরা ডাউটটা ক্লিয়ার করবা, তাহলে আলটিমেটলি ভিডিওটা মিনিংফুল হইব। বুঝতে পারছেন এই জিনিসটা? দ্যাটস ওয়াই যারা আমরা স্টুডেন্ট আছো তারাও ইনভাইটেড, যারা আমরা ইনস্টিটিউশনের স্টুডেন্ট না তারাও ইনভাইটেড, বিকজ আই ওয়ান্ট সাম থিঙ্কার্স যারা অ্যাটলিস্ট কিছু কোশ্চেন করতে পারবো, কনসেপচুয়াল ক্লিয়ারিটি যার কাছে ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, পেমেন্ট সিস্টেম অপারেটরস আর অম্বাডসম্যান। হ্যাঁ, এবার এটার মধ্যে আইবো, যদি কোনো কারণে ট্রানজাকশন ফেলিয়ার হয়ে যায় তাহলে এটার দায়বদ্ধতা কে নিব, এটা কি করে সেটেলমেন্ট করতে লাগবে। পেমেন্ট সিস্টেম অপারেটর পিএসও, যেটা আমরা কইছিলাম আগের পয়েন্টের মধ্যে, পেমেন্ট গেটওয়ে যারা চালায়, পিএসও কারাগার হইতে পারে, ঠিক আছে না? যেমন পেমেন্ট গেটওয়ে যারা চালায় মাস্টার কার্ড হইতে পারে, পেমেন্ট গেটওয়ে কারাগার চালায় মাস্টার কার্ড, ভিসা কার্ড, রুপে কার্ড। রেমিটেন্স সেটেলমেন্ট যারা করে, রেমিটেন্স কি তা কেউ কইতে পারবো? হোয়াট ইজ রেমিটেন্স? সাপোজ ইউর ব্রাদার ইজ ওয়ার্কিং ইন দুবাই এন্ড হি ওয়ান্টস টু সেন্ড মানি টু ইন্ডিয়া, তো এটা কি সিস্টেমের মাধ্যমে আইবো? রেমিটেন্স। বাইরে কাজ করে সেটা তারা ইন্ডিয়াতে টাকা পাঠায়, ঠিক আছে? ফরেনাররা বা এনআরআই, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারা যদি ইন্ডিয়াতে টাকা পাঠায় এটা কি দিব রেমিটেন্স নাকি? তা পিপিই অপারেটর, এরপর এটিএম অপারেটর, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার। NUE ideas aims to increase competition and innovation in retail payments. Operator is different, মানে ডিফারেন্ট ফ্রম রেগুলেটর। রেগুলেটর কেটা করছে, তারা রেগুলেট কেটা করবো? তারা তো সবাই অপারেটর, বিভিন্ন টাইপের অপারেটর থাকতে পারে, তারা রেগুলেটর কে করবো? কে তারা রেগুলেট করবো? এর আগের পেজে পড়েছি, তারা সবাই কই থেকে আরবি। লাইসেন্স নিতে হইব? আরবিআই, সিম্পল। আচ্ছা, অম্বাডসম্যান দেখো কিটা, ব্যাংকিং এনবিএফসি ডিজিটাল ট্রানজাকশন অম্বাডসম্যান ওয়্যার ইন্টিগ্রেটেড। আরবিআই কি করছে, একটাই ওয়েবসাইট বানাই দিছে ব্যাংকের লেগে, এনবিএফসি কো যারা নন ব্যাংকিং সেক্টরে কাজ করে, যেমন কিটা বাজাজ ফাইন্যান্স একটা এনবিএফসি, ঠিক আছে? নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, ডিজিটাল ট্রানজাকশন অম্বাডসম্যান ওয়্যার ইন্টিগ্রেটেড। একটা জায়গার ভিতরে ইন্টিগ্রেটেড অম্বাডসম্যান কিং ফলোস ওয়ান নেশন ওয়ান অম্বাডসম্যান আইডিয়া। একটা ওয়েবসাইটের ভিতরে গিয়ে সেটা তুমি সবাই ব্যাংকিং এর লেগে, এনবিএফসি এর লেগে, ডিজিটাল ট্রানজাকশন সবকিছু কমপ্লিট তুমি করতে পারবা। অবজেক্টিভ কিটা, ফাস্টার এন্ড সিম্পলিয়ার গ্রিভিয়েন্স রিড্রেসাল, যাতে তাড়াতাড়ি তোমার সলিউশন দেওয়া যায়। আচ্ছা, তাহলে অক্ষণ এরপর আমরা আবার নতুন টপিকে যাবো। এখানে ভিতরে আজকের ক্লাসের ভিতরে আমরা কি কি দেখলাম, দুইটা পোর্শনে যদি আমি কই, একটু করে সেটা প্রত্যেকটা জায়গার ভিতরে একটু একটু করে কনক্লুড করে করে রাখবো। হ্যাঁ, ব্লকটি এরকম করে কানেক্ট করে করে। সো উই হ্যাভ সিন কিছু ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, পেমেন্ট সেটেলমেন্ট নিয়ে ফিরে। দেন আমরা কি দেখছি, বিভিন্ন যে পেমেন্ট অপারেটর, গতকালকে যে আমরা বিভিন্ন রকমের পেমেন্ট অপারেশন দেখলাম, লাইক এক সেকেন্ড একটু,
হ্যালো, সাউন্ড আইতেছে নি? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি একটু কারেন্ট ডিস্টার্ব করছিল আমার রুমের মধ্যে, তো ফ্যানের স্পিডটা কমে গেছে। আই রিয়েলি ডোন্ট নো কি হইছে। আচ্ছা, যে জায়গাটার মধ্যে আমরা আসলাম, তো বিভিন্ন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সম্পর্কে আমরা দেখছিলাম। তারপর আমরা দেখছি কিটা ব্যাংক যে যারা বিভিন্ন রকমের পেমেন্ট সেটেলমেন্ট অপারেটর আছে তারা রেগুলেট কে করব, আরবিআই রেগুলেট করব। আরবিআই রেগুলেট করার লেগে তার কাছে দুইটা প্রোটোকল আছে। একটা কিটা বিপিএসএস, আরেকটা কিটা আছে আরবিআই ওয়ান নেশন ওয়ান অম্বাডসম্যান। ঠিক আছে, আরেকটা লেগে অম্বাডসম্যান। ব্যাংক হোক, এনবিএফসি হোক বা ডিজিটাল ট্রানজাকশন হোক, কারোর যদি কোনো রকমের ফ্রড হয় বা কোনো রকমের কমপ্লেন থাকে, এই ওয়েবসাইটে গিয়ে করতে পারবা, যাতে তোমার তাড়াতাড়ি রিড্রেসাল এন্ড তুমি গ্রিভেন্স পাও। ঠিক আছে, নেক্সট। এখন আমরা দেখুন ভার্চুয়াল কারেন্সি নিয়ে সেটা গভর্নমেন্ট ডিজিটাল মানি, প্রাইভেট ক্রিপ্টো, স্টেবল কয়েন এন্ড ফান্ড কয়েন। মানে ভার্চুয়াল কারেন্সি কয় রকমের হইতে পারে। গভর্নমেন্টও ইচ্ছা করলে ডিজিটাল মানি তৈরি করতে পারে, কোনো একটা দেশের সভরেন গভর্নমেন্ট। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইচ্ছা করলে ভার্চুয়াল কারেন্সি তৈরি করতে পারে। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট বানাইছি নি? ইন্ডিয়ান গভর্নমেন্ট বানাইছে সিবিডিসি। একদিন আমি এটা লিখেছিল গ্রুপে, একটু চর্চা করছিলাম। এটা ই রুপিও কইতে পারো তুমি। ঠিক আছে, এই ই রুপি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে নিজের একটা সিটের লেগে আর আরবিআই এটা তৈরি করছে, এই ই রুপির লগে কি আবার ই রুপিরে মিলায়ও না, যেটা একটা গিফট কার্ড বা কুপন কার্ড আসলো এনপিসিএ বানাইছে, ওইটা আলাদা কনসেপ্ট। ঠিক আছে, আর এই ই রুপিটা কিটা, এটা হচ্ছে ডিজিটাল কারেন্সি। ঠিক আছে, মেড বাই আরবিআই। প্রাইভেট ক্রিপ্টো লাইক বিটকয়েন, কিছু প্রাইভেট মানুষ ক্রিপ্টো কারেন্সি তৈরি করে লাই বাই ইউজিং কোন টেকনোলজি ইউজ করে ক্রিপ্টো তৈরি করতে, ডিজিটাল কারেন্সি তৈরি করার লেগে কোন ব্লকচেন টেকনোলজি? টেকনোলজি। ব্লকচেন টেকনোলজি, ইয়েস। ব্লকচেন। এরপরে আবার কিছু রকমের কয়েন থাকতে পারে, লাইক স্টেবল কয়েন এন্ড ফান্ড কয়েন। ঠিক আছে, মিম কয়েন্স, লাইক এটার মধ্যে ট্রাম্পের ফটো থাকবো। ঠিক আছে, মিম ফান্ড কয়েন। এরপর কিটা ডজ, ডগ কয়েন্স। ঠিক আছে, এর ভিতরে ডগের ফটো থাকবো। স্টেবল কয়েন লিঙ্ক উইথ ভ্যালু টু অ্যাসেটস, যেমন ফেসবুক একবার ট্রাই করছিল মেটা লিব্রা আনতে, LIBRA, লিব্রা কয়েন। ঠিক আছে, যদিও এর মানে প্ল্যানটা ফেল হয়েছিল। আচ্ছা, এরপরে মিম কয়েন বা ফান্ড কয়েন, ট্রাম্প কয়েন অনেকে এরকম তৈরি করে। তো গভর্নমেন্টও হইতে পারে, এটা প্রাইভেটও হইতে পারে। আবার কিটা অনেক সময় এই ধরনের কিছু কয়েন, স্টেবল কয়েন হয়তো বা কোনো একটা গোল্ড প্যাক্ট, হয়তো বা গোল্ডের লগে এটা লিঙ্কড। ঠিক আছে, বা ডলারের লগে এটা লিঙ্ক, ডলারের প্রাইস কমলে বাড়লে এটার লগে এটা লিঙ্ক থাকবো। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি কোনো এরকম ডিজিটাল কারেন্সি তৈরি করে, ওইটার পেছনে কার সাপোর্ট থাকবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাপোর্ট থাকবে, বিকজ ইট ইজ অলসো গোয়িং টু বি এ ফিয়াট মানি অর দ্য লিগাল টেন্ডার ইন ইন্ডিয়া, ইজন্ট ইট? যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো একটা ডিজিটাল কারেন্সি তৈরি করে, তাহলে কি এটা আমাদের দেশের ফিয়াট মানি হইতো না? যারা গতকালকে ক্লাস দেখছিল, এটা কি আমার দেশের ভিতরে লিগাল টেন্ডার হইতো না? দুটোটাই তো হইব নাকি? হ্যাঁ স্যার। প্রাইভেট যে ক্রিপ্টো কারেন্সিটা, ওইটা তো আমার দেশের ভিতরে ফিয়াট মানি হইতো না, লিগাল টেন্ডার হইতো না, ঠিক না? ওইটা কিচ্ছু হইতো না। আচ্ছা, সাম মোর ফ্যাক্টস অ্যাবাউট দিস থিংস। বিটকয়েন কিটা ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টো কারেন্সি বেসড অন ব্লকচেইন। ঠিক আছে, এটার উপর আমার একটা আলাদা সেপারেট ভিডিও আছে, যে অ্যাকচুয়ালি ব্লকচেইন টেকনোলজিটা কেমনে ওয়ার্ক করে, কেমনে ক্রিপ্টো মাইনিং হয়, এই সমস্ত জিনিস কেমনে করে কাজ করে। অ্যাকচুয়ালি ইটস লাইক এ পাজল। ঠিক আছে, তুমি তোমার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করে দিবা, যত তাড়াতাড়ি তোমার কম্পিউটারে পাজলটি সলভ করতে পারবো, ঠিক আছে, এত তাড়াতাড়ি কি হইব, তোমার কম্পিউটার একটা ব্লকচেইন জেনারেট করতে পারবো বা মাইন করতে পারবো। ওকে, সো এটার মধ্যে অনেকগুলো কম্পিউটারের পাওয়ার একলগে ইউজ করা হয়, যাতে অ্যালগোরিদম অনেক ফাস্ট হয়। ঠিক আছে, বিকজ অনেক টাইম কনজিউম হয় এই ধরনের পাজলগুলো সলভ করতে। মোটামুটি এর জন্য নলেজ ইম্পর্টেন্ট, এর দিকে ভিতরে ঢোকানোর দরকার নাই। ঠিক আছে, কেউ আমার পরীক্ষার মধ্যে ব্লকচেইন টেকনোলজি কেমনে কাজ করে এটা জিগাইতো না। সোর্স মানে এরপরে এখানে আবার সোর্স নোটস কইতেছে, দাঁড়াও, যেখানে সোর্স নোটস হয়তো বা তারা ভালো করে দেখছে না, আমি একটু দেখে কইতে লাগে। ওকে, তো বিটকয়েন যখন তৈরি করা হয়েছিল 2007-এ, একবার সাবপ্রাইম ক্রাইসিস হয়েছিল তোমার আমেরিকার মধ্যে। সাবপ্রাইম ক্রাইসিস অ্যাকচুয়ালি কি জানোনি? আমেরিকার কিছু ব্যাংক এরকম কিছু মানুষের টাকা দিছিল লোন, তারা আর কোনোদিন এই টাকাগুলো রিটার্নই করতে পারছে না। তো আলটিমেটলি যখন ব্যাংক ডুবে জায়গা, তাহলে কোনো একটা দেশের ইকোনমিক কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। আর তোমরা জানো পুরা ওয়ার্ল্ডের ইকোনমিক অর্ডার আজকের দিনে কিসের উপরে চলে? ক্যাপিটালিজম। ঠিক আছে, তো ক্যাপিটালিজমের যে সিস্টেমটা, এটা হইতেছে কি, প্রত্যেকটা দেশের ইকোনমি একটা একটা লয় কানেক্টেড। ঠিক আছে, যেমন আমরা ইন্ডিয়ার ভিতরে গীতা, উই আর মোর ইনক্লাইন টুয়ার্ডস ক্যাপিটালিজম ইন টুডেজ ইকোনমি। ডিউরিং দ্য টাইম অফ
মনমোহন সিং আমরা ইন্ডিয়ার ভিতরে এলপিজি রিফর্ম আইছিল, এটা কিন্তু মানে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস না, এলপিজি হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। কারণ আমরা ইন্ডিয়ার ভিতরে দেখবা বিভিন্ন জায়গার মধ্যে আমরা কিছু সোশিয়ালিজম, ঠিক আছে, কনসেপ্ট ফলো করি। তো আমরা ইন্ডিয়ার যে ইকোনমি, এটা একটা মিক্স ইকোনমি কওয়া হয়, এটার মধ্যে সোশিয়ালিজমের কনসেপ্টও আছে, আবার এটার মধ্যে ক্যাপিটালিজম বা লিবারালিজমের কনসেপ্টও আছে। কিরকম দেখো, সাপোজ তুমি দেখো ইন্ডিয়ার ভিতরে নেটওয়ার্ক সিস্টেম, তুমি কার থেকে ইন্টারনেট ইউজ করতেছো, মেবি ইট ইজ জিও, সামওয়ান মে বি ইউজিং বিএসএনএল, ঠিক আছে না? তাহলে গভর্নমেন্ট, এটা তো ভাই পাবলিকের লিগে খুব দরকার এই যে নেটওয়ার্কিং ফেসিলিটিটা, বিএসএনএল আছে, গভর্নমেন্টও দিতেছে, হয়তো গভর্নমেন্ট এটা খারাপ, এত পরিষেবা ভালো না, কিন্তু গভর্নমেন্ট আছে। সেম ভাবে দেখো আমাদের এখানের ভিতরে গভর্নমেন্ট হসপিটাল আছে, এলং উইথ প্রাইভেট হসপিটালও আছে। সো যে গভর্নমেন্ট যা কিছু করতেছে সোসাইটির লেগে, এডিকিতা সব সোশিয়ালিজমের কনসেপ্ট। আর প্রাইভেট যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো ইন্ডিয়ার ভিতরে কাজ করতেছে, দিস কনসেপ্টস আর ক্যাপিটালিজম। তো ইন্ডিয়ার ইকোনমিটা কি কয়, মিক্সড ইকোনমি। ওকে, তো ইন্ডিয়ার ভিতরে এই টাইমটা শুরু হয়েছিল কোন সময়, এলপিজি রিফর্মের টাইম থেকে, যখন আমরা মনমোহন সিং আসিল। তাইলে প্রত্যেকটা কান্ট্রি কি হয় ক্যাপিটালিজমের সময়, বা এলপিজি রিফর্ম কিটা, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কিটা, বাইরের কোম্পানি ইন্ডিয়ার ভিতরে এসে টাকা ইনভেস্ট করবো, ইন্ডিয়ার কোম্পানিও বাইরে গিয়ে টাকা ইনভেস্ট করতে পারে। আগে আমরা ইন্ডিয়াটা ইকোনমিটা ক্লোজ ইকোনমি আসলো, বাইরের থেকে কোনো এন্টারপ্রেনিউররা এসে ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারতো না। বাট আফটার এলপিজি রিফর্ম এটা হইতাছিল, তো প্রত্যেকটা কান্ট্রি একটা একটা লয়ে কানেক্ট হয়ে গেছিল, ঠিক আছে, ইকোনমিক্যালি। আজকের দিনও তো সেম দেহ, একটা দেশের ভিতরে যদি কোনো একটা প্রবলেম হয়, এটার ক্রাইসিস পুরো ওয়ার্ল্ড ফেস করতে লাগে, ঠিক আছে না? এটার কই রিপেল এফেক্ট ইন ইকোনমি। রিপেল এফেক্ট কিটা, পুকুরের জলের ভিতরে তুমি একটা ঢিল মারলা, এখান থেকে একটা রিপেল তৈরি হইব, আর এই তরঙ্গটা, ঠিক আছে, ওয়েভটা চারিদিকে ছড়াই যাবো। দিস ইজ কল্ড এস রিপেল এফেক্ট। আর ক্যাপিটালিজমের মেইন ফ্লো এটা, যে হ্যার রিপেল এফেক্ট হয়, একটা জায়গার মধ্যে স্ট্রাইক হইলে এটা বিভিন্ন জায়গাতে ছড়ায়। তো 2007-এ যখন সাবপ্রাইম ক্রাইসিস হয়েছিল আমেরিকাতে, তখন এই রিপেল এফেক্টটা অন্যান্য ইকোনমিরও এফেক্ট করছে। তখন সাতোশি নাকামোটো নামে একটা এনার্কিস্ট গ্রুপ মানে কি, তারা যার উপরে গভর্নমেন্টের উপরে কোনো বিশ্বাস নাই, ঠিক আছে, এনার্কিস্ট গ্রুপ মানে কি, লাইক টেরোরিজম টাইপের গ্রুপ, ঠিক আছে, যারা এনার্কি আর কি, এনার্কি পিপল, যারা নর্মাল হিউম্যান লাইফে পছন্দ করে না, তারা হাটকে চিন্তা করে, একদম হ্যাকার টাইপের গ্রুপ। ওকে, তো সাতোশি নাকামোটো কি করছে, যে গভর্নমেন্ট কি এর টাকা, গভর্নমেন্টের টাকার কোনো ভ্যালুই থাকে না। 2007-এর সাবপ্রাইম ক্রাইসিসের ভিতরে দেখা গেছে মানুষের টাকার কোনো, ডলারের কোনো ভ্যালুই নাই, কত মানুষ কত টাকা জমাইছিল, ওটি রিপেই করতে পারছে না, ব্যাংক দিওয়ালিয়া হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশন আমরা নিজেরা এক ধরনের টাকা বানান দরকার। সাতোশি নাকামোটো যে আসলো, হ্যাঁ টাকা ডেভেলপ করছে, এটার নাম কিটা, বিটকয়েন, ঠিক আছে? বুঝতে পারছো কোন সময় ডেভেলপ করছে এরা? 2009-এ। am I ক্লিয়ার? Yes, sir. এবার বিটকয়েন যে মাইনিং হয়, এটা লাগে একটা স্পিড আছে। বিটকয়েন মাইনিং স্পিডটার নাম হইল গিয়ে হ্যাশ রেট, এইচ এ হ্যাশ রেট, এইচ এ এস এইচ হ্যাশ রেট, ঠিক আছে, দ্যাটস ইট। ব্লকচেনের লিঙ্ক কিতে, এটা লগে দেখো, চেইন ও ট্রানজাকশন রেকর্ড। ব্লকচেনের মধ্যে প্রত্যেকটা ট্রানজাকশন একটা একটা লগে লিঙ্ক থাকে, ঠিক আছে। সাপোজ ইট ইজ এ লেজার, লেজার মানে কিটা, হিসাব রাখনের খাতা। দোকানের ভিতরে হিসাব রাখনের খাতা থাকে, একটা লাল খাতা, সব দোকানদাররা লইয়া বয়। এটার ভিতর থেকে ঠাস করে তুমি একটা পেজ ছিঁড়ে লাইতে পারবা, ঠিক আছে। লেজারের থেকে একটা পেজ ক্যান বি স্টোলেন। বাট এই ব্লকচেন টেকনোলজির ভিতরে যদি মাঝখান দিয়ে তুমি এরকম একটা পেজ ছেড়ে লাইতে চাও, বা একটা ব্লক তুমি সরাই লাইতে চাও, তাহলে কি তৈব, প্রত্যেকটা ব্লক একটা একটা লোক একটা লিঙ্ক, ঠিক আছে, একটা চাবির মাধ্যমে কানেক্টেড থাকে। মানে কি তা, এই যে এখানে কিটা আছে, এই কির উপরে ডিপেন্ড করে সেটা কি আবার এই কিটা জেনারেট হয়, তুমি মাঝখান থেকে এই ব্লকটা উড়ে লাইছো, যার কারণে পুরো ব্লক ডিস্টার্ব হয়ে যাবে। সো ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু ডিস্টার্ব এ পার্টিকুলার ব্লক। আদারওয়াইজ কি হয়ে যাবে, এটার পাসওয়ার্ডের কারণে এটার পাসওয়ার্ড চেঞ্জ হবে, এটার পাসওয়ার্ড চেঞ্জ হবে, এটার পাসওয়ার্ড চেঞ্জ হবে, আলটিমেটলি দ্য ব্লক উইল বি ডেস্ট্রয়েড, ঠিক আছে। সো ব্লকচেন টেকনোলজির সবচেয়ে বড় ফ্যাসিলিটি কিটা, এটা চেইনের মতো একটা একটা লোকের লিঙ্ক থাকে। ব্লকস আর ক্রিপ্টোগ্রাফিক্যালি লিঙ্কড, ডিসেন্ট্রালাইজ রেকর্ড উইথাউট আ সিঙ্গেল সেন্ট্রাল মিডলম্যান। টেকনোলজি ইজ ব্রডার দেন ক্রিপ্টোকারেন্সি। তো ব্যাংকের ভিতরে কি হয়, সাপোজ তুমি টাকা সেভিং করি না ব্যাংকে, দিস ইজ দ্য ব্যাংক, এখানের ভিতরে ব্যাংক কি ওর লোন দিব, ঠিক আছে। তো ব্যাংকে একটা মিডলম্যান আয় পড়ছে। বাট ক্রিপ্টোকারেন্সির ভিতরে, বা তুমি টাকা ট্রানজাকশন করতে চাইলে ব্যাংকের ভিতরে যাইবা, ব্যাংক তোমার চেক দিবে ওটার মাধ্যমে, বা যে ব্যাংক তোমার এনইএফটি আরটিজিএস ফ্যাসিলিটি দিবে ওটার মাধ্যমে ট্রানজাকশন করবা। বাট বিটকয়েন কিটা, বিটকয়েনের ভিতরে এখানের ভিতরে কোনো ব্যাংকার ট্যাঙ্কার কেউ নাই, ঠিক আছে। এটা ডিসেন্ট্রালাইজ, যে যে খুশি এটা অপারেট করতে পারবো। ওকে, এটার যে নেটওয়ার্ক আছে, ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক, যে যে কম্পিউটারের মধ্যে, প্রত্যেকটা কম্পিউটার যে বিটকয়েনের চ্যানেলের লগে লিঙ্কড আছে, প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে সেম সেম ফাইল আছে। ওকে, একটা কম্পিউটার যদি স্টার্ট থাকে, সবটি কম্পিউটারের লগে এটা সিঙ্ক হয়ে যায়, ঠিক আছে না, এস ওয়াই এন সি, সিঙ্ক তো বুঝো, সিঙ্ক্রোনাইজ হয়ে যায়।
তাহলে এখানে কোনো মিডলম্যানের দরকার নাই। যেমন আমরা এসবিআই এর কিতা থাকে, সেন্ট্রাল সার্ভার থাকে, যেটা আমরা কিতা কই সিবিএস, কোর ব্যাংকিং সলিউশন, গতকালকে আমরা পড়ছিলাম নি। কিন্তু বিটকয়েনের ভিতরে এই ধরনের কোনো সিবিএস টেকনোলজি দরকারই নেই, কারণ তারা কি টেকনোলজি ফলো করে, তারা ফলো করে ব্লকচেন টেকনোলজি। তার কারণে কোনো না তারা গ্রুপের ভিতরে কেউ না কেউ একটা কম্পিউটার অন থাকলেই পুরো সিস্টেম চলে যাবো। এম আই ক্লিয়ার? হ্যালো? Yes, sir. ওকে। বিটকয়েন সাপোজ তুমি জেনারেট করে নিলে বা তোমার কম্পিউটারের মাধ্যমে বিটকয়েন মাইনিং করে নিলে, ওটা জমাইবা কই? ওয়ালেট। সবসময় তো আমরা কোনো একটা জিনিস ওয়ালেটে জমাই। এবার ওয়ালেট তিন রকমের হয়, হট ওয়ালেট, কোল্ড ওয়ালেট আর হলো হট ওয়ালেট, কোল্ড ওয়ালেট এই দূরে আর কিটা। হট ওয়ালেট যেটা, এটা লাগে ইন্টারনেট কানেকশন লাগবে লাইক গুগল ড্রাইভ। আর কোল্ড ওয়ালেট কিটা, লাইক অফলাইন স্টোরেজ, কোন একটা পেন ড্রাইভ। তো বিটকয়েনও তুমি একটা পেন ড্রাইভও স্টোর করতে পারবা, বিটকয়েন ক্যান বি স্টোরড ইন এ ড্রাইভ অলসো। কোল্ড ওয়ালেট রিডিউসেস অনলাইন হ্যাকিং এক্সপোজার সিম্পলি, ঠিক আছে না? সাপোজ তুমি একটা পেন ড্রাইভে রেখে দিছো, এটা তোর কোনোভাবে হ্যাক হইতো না, বাট ড্রাইভে রাখলে মেবি তোমার জিমেল হ্যাক হইতে পারে। সাপ্লাই কিটা, ম্যাক্সিমাম সাপ্লাই নোটেড এস 21 মিলিয়ন বিটকয়েন্স। পুরো ওয়ার্ল্ডের ভিতরে কতগুলো বিটকয়েন অ্যাকচুয়ালি আছে? 21 মিলিয়ন বিটকয়েনই আছে। কোন একটা জিনিস যদি আনলিমিটেড হয়ে যায় ওটার ভ্যালু হয় না। সাপোজ গোল্ড যদি ওয়ার্ল্ডে আনলিমিটেড হইতো তাহলে গোল্ডের কোনো ভ্যালুই থাকতো না। গোল্ড রিসোর্স ইজ লিমিটেড, এলিকা গোল্ড মেটাল ইজ ভেরি প্রিশিয়াস। ঠিক এইরকম বিটকয়েনও কত এখানের ভিতরে 21 মিলিয়ন বিটকয়েন্স আর এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। যে বিটকয়েন তৈরি করছে হ্যাঁ 21 মিলিয়ন বিটকয়েন তৈরি করছে। একটা বিটকয়েন কত? একটা বিটকয়েন যেমন তোমার 1 রুপি ইজ ইকাল টু 100 পয়সা, ঠিক এরকম একটা বিটকয়েন ইজ ইকাল টু কত? 10 টু দি পাওয়ার 8 সাতোশি। ঠিক আছে, সাতোশি কে লিখা না, বিকজ এটা তো বানাইছি সাতোশি নাকামোটো, ইজন্ট ইট? বুঝতে পারছো? তো বিটকয়েন মাইনিং কেমনে হয়? ভ্যালিডেটস ট্রানজাকশন এন্ড অ্যাডস ব্লকস। ঠিক আছে, এটা যদি আবার বুঝাতে যাই, দেখো যারা যারা বিটকয়েন মাইনিং করে তারা অ্যাকচুয়ালি কি কাজ করে? তারা ব্যাংকের যে স্টাফের কাজই করে। বিটকয়েন মাইনিং ইজ নাথিং, কেউ কেউ একটা বিটকয়েন পাঠাইলো তো তাহলে কি হলো, একটা ট্রানজাকশন হইলো। এই ট্রানজাকশনের ডাটাটা কিটা করতে লাগে? ব্লকের মধ্যে অ্যাড করতে লাগে। এই যে চেইন, তো এই চেইনের ভিতরে কি করতে লাগে? প্রত্যেকটা পেজের ভিতরে কি রাখতে লাগে? ট্রানজাকশন হিস্ট্রি অ্যাড করতে লাগে। তো যারা অ্যাকচুয়ালি ক্রিপ্টো মাইনার আছে তারা কি করে? তারা কম্পিউটার, পুরো সিম্পলি আমি তোমার বুঝাই। সাপোজ টাইম ইজ 30 মিনিট, পুরো ওয়ার্ল্ডের মধ্যে রাম, শ্যাম, যদু, মধু একজন একজনের বিটকয়েন পাঠাইছে, ঠিক আছে? তো এই যে ট্রানজাকশনটা হয়েছে এই হিস্ট্রিটা তো কেউ না কেউ মেনটেন করতে লাগবে, যেহেতু এটা কোনো সেন্ট্রালাইজ সার্ভারের মধ্যে কোনো ব্যাংকও নাই মাঝখানে, কোনো মিডলম্যানও নাই। এটা কেটা করবো? এটা করবো মাইনাররা, যারা কম্পিউটার লাগায় বয়ে থাকবো। হ্যাঁ 30 মিনিটসের ভিতরে পুরা ওয়ার্ল্ড ইন্টারনেটের মধ্যে যতটা বিটকয়েন ট্রান্সফার হয়েছে হ্যাঁ এটার কি করবো? লিস্ট বানাইবো। লিস্টটা কি একজন হের মতো একটা মাইনার বানাইবো না, এমন হের মতো আরো বিভিন্ন কম্পিউটার যারা যারা বাইক লাগায় বই রয়েছে তারা সবাই লিস্ট বানাইবো। এবার যার কম্পিউটার যত ফাস্ট, হেয়ার কম্পিউটার তাড়াতাড়ি এত বড় লিস্ট বানালে দিতে পারবো, ঠিক আছে? এন্ড দেন এটা গিয়ে সেটা চেইনের মধ্যে অ্যাড করে দেবো। এবার সাপোজ হেয়ার চেইনটা অ্যাড হয়ে গেছে, এবার হেয়ার চেইনের ভিতরে কিছু কিছু ট্রানজাকশন আসলো, যদি হেয়ার ভিতরে আসলো তো পরবর্তী সময় হ্যাঁ যখন ট্রাইন মারবো ওইটা ফেল হয়ে যাবো, তাহলে হ্যাঁ আবার 30 মিনিট আবার নতুন করে মাইনিং করতে হবে। বুঝতে পারছো না জিনিসটা কেমনে হয়? সো বিটকয়েন মাইনিং ইজ নাথিং বাট এডিং দ্য ট্রানজাকশন ডিটেলস ইনটু দ্য চেইন। ক্লিয়ার? and all the miners are doing the job of a banker. ওকে, জানি না কেডা কদ্দুর অ্যাবজর্ভ করতে পারছো। এখানের মধ্যে কি কেউ আসো যে এই কথাটা বুঝতে পারছো? এখানে যে জিনিসটা আমি বুঝাইছি অ্যাকচুয়ালি বিটকয়েন মাইনাররা বাড়ির Yes, ভিতরে sir. বইয়ে কম্পিউটার লয়ে করে গিতা। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। দেখো ভার্চুয়াল কারেন্সির কিছু কিছু চ্যালেঞ্জেসও আছে, সবকিছুরই চ্যালেঞ্জেস থাকে। ভার্চুয়াল কারেন্সির চ্যালেঞ্জেস কি কি দেখো, এরকম ভাবে যে বিটকয়েন মাইনাররা দিন রাত বয়ে বয়ে এতগুলো কম্পিউটার লাগিয়ে রাখছে, প্রচুর পরিমাণে লার্জ ইলেকট্রিসিটির একটা নিড, আর এই কারণে অনেক ই ওয়েস্টও জেনারেট হয়। এতগুলো কম্পিউটার, এখান থেকে কম্পিউটার তো এরকম না লাইক ইমর্টাল সারা জীবন চলবো, ঠিক আছে না? তো কম্পিউটার একটা সময় ওয়েস্ট হইব, ঠিক আছে না? বিভিন্ন গ্রাফিক্স কার্ড একটা সময় নষ্ট হইব। তো লার্জ ইলেকট্রিসিটির এখানে ইউজ হয়, ই ওয়েস্ট জেনারেট হয়, গ্রাফিক্স কার্ডের প্রাইস দিন দিন মার্কেটে বাড়তেছে। কোয়ান্টাম কম্পিউটার যদি একদিন আয়ে পড়ে তাহলে তো আর এই ধরনের এত কম্পিউটারের দরকারই পড়তো না। কোয়ান্টাম কম্পিউটার মিলিয়নস অফ ডাটার সলিউশন ক্যালকুলেশন উইথিন মিনি সেকেন্ড করে লেব।
restrictions or bans or mining in some places বিভিন্ন কান্ট্রিতে বিটকয়েন মাইনিং টোটালি ব্যান, লাইক ইরানের মতো কান্ট্রিতে বিটকয়েন মাইনিং ব্যান করে দেওয়া হয়েছে বিকজ কি লিগা অতিরিক্ত পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট হয়, আর তার এখানে মানুষ যখন কারেন্ট থাকে না তখন ডিজেল জেনারেটর ইউজ করে সেটা পর্যন্ত মাইনিং শুরু করে দিত। ট্যাক্স ইভেশন হয়, মানুষের অ্যানোনিমিটি অ্যান্ড ইলিক্ট ফাইন্যান্স রিস্ক। আচ্ছা এখানে মধ্যে কি লেখছে তার আগে একটু ভুল লিখছি না, আমি একটু মেইন ডাটাতে লগে দেখা লই। আই ডোন্ট নো হোয়াট ইজ রিটেন হিয়ার, এরকম আমি জানি না, আমার মেইন নোটে আসলো না। যারা নোট বানাইতেছে তারা হয়তো নিজের থেকে কিছু এখানে ঢুকাইতেছে, হোয়াট এভার। তো ট্যাক্স ইভেশন অ্যানোনিমিটি এটি হচ্ছে এখানে প্রাইমারি ফাংশন। ওকে আচ্ছা, এবার ট্যাক্স ইভেশন কেমন হয়? লোক কিছু কিছু মানুষ কি করতেছে, ব্ল্যাক মানি সেভ করতেছে ইন্ডিয়াতে। ব্ল্যাক মানি কোনগুলা? যে টাকাগুলো মানুষ ট্যাক্স জমা দেন ওইগুলোই ব্ল্যাক মানি। এবার ওইগুলো কি করতেছে, মানি লন্ড্রিং করে সেটা অন্য কান্ট্রিতে নিতেছে, অন্য কান্ট্রিতে নিয়ে সেটা মানি লন্ড্রিং করা যে টাকাটা আছে, সাপোজ এটা সুইজারল্যান্ডে সুইস অ্যাকাউন্টে ফালাই দিছে, ঠিক আছে? এবার ওই টাকাটা কি করতেছে তারা কনভার্ট করতেছে কিসে, এটা দিয়ে বিটকয়েন কিনতেছে। এবার এই বিটকয়েনটা দিয়ে সেটা তারা কি করতেছে, বিভিন্ন রকমের টেরর ফাইন্যান্সিং করতে পারে। টেররিস্টে এই বিটকয়েনটা দিয়ে দিল, এই বিটকয়েনটা টেররিস্টে ইন্ডিয়াতে না সেটা কি ওর কাছে সেল করে দিল। আর এগুলো অ্যানোনিমেটেড, ট্রেস করাও খুব টাফ বিকজ না এটা গভর্নমেন্ট রেগুলেট করে, না এটা আরবিআই রেগুলেট করে, সো এটা সার্ভিলেন্সও খুব টাফ, ঠিক আছে? সো অ্যানোনিমিটি অ্যান্ড ট্যাক্স ইভেশন, দিস আর দ্য ফাইন্যান্সিয়াল রিস্ক ইন দিস বিটকয়েন্স। কেমনে মানুষ এটা অবটেন করতে পারে? একুইলে মাইনিং করে করতে পারো তুমি, সেলিং গুড এন্ড সার্ভিসেস। তুমি কোনোদিন বিটকয়েন সম্পর্কে কোনো আইডিয়াই নেই, কেমনে কম্পিউটার কিনুম, কেমনে এটা জেনারেট করুম, তুমি কি ওরে ধরলা ভাই তোর কাছে বিটকয়েন আছে, হওয়া আছে, আমি তোরে কিছু জিনিস দিমু, আমার দোকানের একটা ফ্রিজ দিয়া লাই তোরে, আমার দোকানের একটা বড় টিভি তোরে দিয়া লাই, বা সার্ভিসেস আমি তোর বাইক গিয়ে সেটা কারোর পড়াইলে বয়ে বয়ে, ঠিক আছে, টিউশন করে দিয়া লাই, তাহলে তুই আমারে এর এগেনস্টে কিছু বিটকয়েন দিয়া লাইস। তো সেলিং গুড এন্ড সার্ভিসেস এন্ড রিসিভিং বিটকয়েন, এটাও পসিবল। বাইং থ্রু অ্যান এক্সচেঞ্জ ইউজিং লিগ্যাল টেন্ডার, তুমি লিগ্যাল টেন্ডার, বিটকয়েন বেসিস নিয়ে কিছু কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে, তার থেকে তুমি ইচ্ছা করলে বিটকয়েন কিনতে পারবা। ওকে, দেন রিসিভিং ট্রান্সফার ফ্রম অ্যানাদার ওয়ালেট, বা অন্য কারোর কাছে যদি বিটকয়েন থাকে হ্যাঁ এটা আমার কাছে সেল করে দিল, ওকে এটাও পসিবল। বা লিগ্যাল টেন্ডার, যার কাছে অলরেডি লিগ্যাল টেন্ডার আছে, কিছু কিছু ওয়েবসাইট আছে, এখানে তুমি টাকা দিয়ে সেটা বিটকয়েন কিনতে পারবা। ওকে, অলরেডি কেউ জেনারেট করে রাখছে তার ওয়ালেটের থেকে তোমার ট্রান্সফার করতেছে, এটাও পসিবল। ক্লিয়ার? there is a lot of way to obtain a bitcoin. Next, ক্রিপ্টোকারেন্সি ইন ইন্ডিয়ার ভিতরে কি স্ট্যাটাস, এটা তো আমরা দেখলাম যে ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে কি স্ট্যাটাস, ক্রিপ্টোকারেন্সি কেমনে আইছে মার্কেটে, বা এই ধরনের ভার্চুয়াল কারেন্সির ইজাদ কে করছে, তো কোন ইয়ারে আইছিল এই ভার্চুয়াল কারেন্সিটা? এতক্ষণ যা পড়লাম এখান থেকে কেউ ক্র্যাক্স অনুযায়ী কইতে পারবা ভার্চুয়াল কারেন্সি কোন ইয়ারে আইছে? বাই সাতোশি নাকামোটো, এনিবডি? কোন ইয়ারে 2009. ডেভেলপ করছিল সাতোশি নাকামোটো? 2009। 2009. ওকে, এটার পেছনে একটা বিরাট বড় রিজন কি আছিল? 2007 এর ভিতরে কি দেখা গেছিল? সাবপ্রাইম Subprime ক্রাইসিস ইন crisis. আমেরিকা, ইজন্ট ইট? আর এটার কারণে কি হয়েছিল, অ্যানার্কিস্ট গ্রুপ চিন্তা গেছিল যে আমার গভর্নমেন্টের উপরে কোনো বিশ্বাস নাই, গভর্নমেন্ট কারেন্সির উপরে আমার কোনো বিশ্বাস নাই, উই উইল ডেভেলপ আওয়ার ওন কারেন্সি। ওকে, এন্ড সাতোশি নাকামোটো ডেভেলপ দিস। ওয়ান বিটকয়েন ইজ ইকুয়াল টু কত সাতোশি নাকো, সাতোশি 10⁸ সাতোশি, ঠিক আছে? পুরো ওয়ার্ল্ডের মধ্যে কতগুলো বিটকয়েন আছে? 21 মিলিয়ন। 21. আচ্ছা, সো এবার বিটকয়েন তৈরি হয়ে গেছে, এটা কোন টেকনোলজির উপরে ডেভেলপ হয়েছিল? চলে ব্লকচেন টেকনোলজি। Blockchain technology. এটা এটার মেইন চ্যালেঞ্জেস আমরা কি দেখলাম? প্রচুর পরিমাণে ই ওয়েস্ট জেনারেট হয়, প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি এখানের ভিতরে ওয়েস্ট হয়। তারপর এটার অ্যানোনিমিটি, মানুষ এটা ট্রেস করতে পারে না, সার্ভিলেন্স করতে পারে না, ট্যাক্স ইভেশন করতে পারে মানুষ এটা দিয়ে, সেটা ট্যাক্সের টাকা ব্ল্যাক মানির মাধ্যমে মানি লন্ডারিং করে সেটা হাওয়ালা মার্কেট দিয়ে এটা সুইজারল্যান্ডে নিব, এন্ড ওইটা দিয়ে সেটা কি করব, বিটকয়েন কিনবো এন্ড টেরর ফাইন্যান্সিং এ হেল্প করব। ওকে, আলটিমেটলি টেরর ফাইন্যান্সিং এ কে এই টাকাটা দিয়ে গেল, ইটস লাইক এ কুপন, ঠিক আছে না? গভর্নমেন্ট এটা ট্রেস করতে পারে না। এন্ড বিটকয়েনটা তুমি ইচ্ছা করলে মাইনিং করে সেটা কেমনে করে এটা সেভ করে রাখতে পারবো, হট ওয়ালেটও সেভ করতে পারবা, যেখানে ইন্টারনেটের রিকোয়ার করবো, লাইক গুগল ড্রাইভ। কোল্ড ওয়ালেটও তুমি এটা সেভ করে রাখতে পারবা, লাইক পেন ড্রাইভ। ওকে, নেক্সট, ইন্ডিয়ার মধ্যে স্ট্যাটাস কিটা? ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান অথরিটি, ইকোনমিক্যাল অথরিটি গুলা কি এখানে ডিসিশন নিছে অ্যাবাউট বিটকয়েন? ইন্ডিয়ার ভিতরে দেখো কয়েকটা ওয়েবসাইট, কয়েন ডিসিএক্স, ইউনিকয়েন, ঠিক আছে, ইউনিকয়েন, তারা সবসময় বিটকয়েন কিনা বেচা করে। তার ওয়েবসাইটের মধ্যে, লাইক ফ্লিপকার্টের মতো তারা, ঠিক আছে, তার ওয়েবসাইটে গিয়েছিল তুমি বিটকয়েন কিনা বেচা করতে পারবা। ওকে, এই ধরনের ওয়েবসাইটের উপরে আরবিআই
একবার ব্যান লাগাইছিল 2018-এ, সবগুলা ব্যাংকেরে কয়ে দিয়েছে কোনো ব্যাংক এই ওয়েবসাইটের গুলার লগে কোনো রকমের ট্রানজাকশন অ্যাপ্রুভ করবা না যদি কোনো কাস্টমার এই তোমার ব্যাংকের সার্ভার ইউজ করে সেটা ওই পার্টিকুলার ওয়েবসাইট গুলোর লগে ট্রানজাকশন করতে চায় ওইটারে ডিক্লাইন করে দিবা। যার কারণে কি দিয়েছে এই যে ক্রিপ্টো বিজনেসম্যান তারার প্রবলেম হয়ে গেছে দে অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তারা আগে সুপ্রিম কোর্টে ধরছে স্যার এখানের মধ্যে আমরা কি দোষ, বিকজ ইন আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমার কাছে কি রাইট আছে আর্টিকেল 19 এর ভিতরে রাইট টু প্রফেশন। তো আমি এখানের ভিতরে ক্রিপ্টোকারেন্সির বিজনেস করতেছি, এটার মধ্যে আমার কি প্রবলেম, কি লিগে আরবিআই আমার এরকম ভাবে ব্যান করে দিল, এক রকমের ব্যানই কইতে গেলে, ঠিক আছে, রাইট টু বিজনেস অর রাইট টু অকুপেশন। তখন দেখো সুপ্রিম কোর্ট একটা ব্যালেন্স নিছে, আরবিআই এর উপরে যখন এরকম কেস হইছে আরবিআই কইছে কি লিগা এটা সার্ভিলেন্স করা যায় না, ঠিক আছে, তো এলিগেট ব্যান, এটা দেশের মধ্যে আর অনেক রকমের প্রবলেম ক্রিয়েট করতে পারবে, এটার কোনো রেগুলেটিং বডি নাই। আর এদিকে হচ্ছে কি তো তোমার রাইট টু বিজনেস। দেখো এই রাইট টু বিজনেস তারা যে বিজনেসটা করতেছে এটা এরকম বিজনেস না যে তারা বোম বানাইতেছে, তারা এরকম কোনো ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করতেছে যেটা লেগে লাইসেন্সিং লাগে বা টেন্ডার লাগে, গভর্নমেন্ট এটা লেগে কোনো রেগুলেশন লেগে কোনো অ্যাক্টই বানাইছে না, এরকম কোনো অ্যাক্টই নাই যে লিকুইড বিজনেস ওটার লেগে তোমার লাইসেন্সিং লাগে। তারা যে বিজনেসটা করতেছে গভর্নমেন্টের লেগে গভর্নমেন্টের উপরে কোনো রেগুলেশনই তৈরি করছে না বা গভর্নমেন্টের উপরে কোনো অ্যাক্টই বানাইছে না। যেমন আরবিআই যে সবাই রেগুলেট করব, যতগুলা পেমেন্ট সেটেলমেন্ট অপারেটর আছে এটা কিটা আসলো, পিএসএস এর 2007 আসলো না, মনে আছে হ্যাঁ তোমার? স্যার। তো এটার লিগা এই যে তোমার বিটকয়েন কো বা যারা এই ধরনের ওয়েবসাইট চালাইতেছে ইউনো কয়েন, হ্যাঁ কয়েন ডিসিএক্স, তারাও রেগুলেট করার লিগা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো কোনো এরকম রেগুলেশন বানাইছে না। তাহলে আরবিআই কোন একটার আন্ডারে তারা ব্যান করতেছে বা কে কোন একটার আন্ডারে হেয়ার ব্যান করতেছে, তাহলে গভর্নমেন্টকে একটা অ্যাক্ট বানাক যে হেয়ার এরকম ভাবে রেগুলেট করা হইব। তারা রেগুলেট করার লিগে তারা বিজনেস তো এরকম না, তাহলে আনএথিক্যাল বিজনেস, তাহলে তারা বিজনেস করতে পারবো। এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারার ফেভারে গেছে এন্ড তারা নাল এন্ড ভয়েড করে দিছে। সো again they came into business. So গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবার দুইটা পয়েন্ট, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবার কি করবো, এটারে ব্যান করে দিব নাকি তারা লেগে কোনো একটা অ্যাক্ট বানায় আনবো। দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছে, কি স্ট্যান্স নিছে ওইটা আমি কইতাছি। এর আগে কয়েকটা জিনিস দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কইছে 30% ট্যাক্স নিব যারা যারা বিটকয়েনের বিজনেস করে প্রফিট করবা, প্লাস 1% ট্যাক্স ডিডাক্টেড অ্যাসোর্টস টিডিএস কাটো আমি অন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। আরবিআই ওয়ার্ন করছে তবু ডলারাইজেশনের রিস্ক আছে, এটা মানুষ কি করতেছে দেশের থেকে প্রচুর টাকা ব্ল্যাক মানির মাধ্যমে বাইরে নিতেছে, এটা ডলারে কনভার্ট করতেছে এবং এটা দিয়ে বিটকয়েন কিনতেছে, হাওয়ালা স্টাইল ইউজ করতেছে, মানুষ ট্যাক্স ইভেশন করতেছে দেশের ভিতরে, প্রচুর পরিমাণে বাটপারি করে টাকা ট্রান্সফার হইতেছে দেশের থেকে। আলটিমেটলি বিটকয়েন রে এরকম ভাবে ইজিতে ছাড় দেওয়া বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইট উইল হার্ম আওয়ার ইকোনমি। আরবিআই আবার ওয়ার্ন করছে, কমপ্লিট ব্যান কইছিল একবার পার্লামেন্টে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কমপ্লিট ব্যান লাগাইবো, বাট এরকম কোনো বিল এখনো ভিতরে পাস হয়েছে না পার্লামেন্ট থেকে। ট্যাক্সেশন ডাজন্ট মেক ক্রিপ্টো লিগ্যাল টেন্ডার, যদিও এটা লিগ্যাল টেন্ডার ক্রিপ্টোকারেন্সি আমরা না, বাট ইট ইজ অলসো এ বিজনেস। লিগ্যাল টেন্ডারও না, মানে লিগ্যাল টেন্ডার না মানে কি এটা কোসে কেউ কইতে পারবা নি? ক্রিপ্টোকারেন্সি ইজ নট এ লিগ্যাল টেন্ডার ইন ইন্ডিয়া, এটার মানে কি? বিটকয়েন ইজ নট এ লিগ্যাল টেন্ডার ইন ইন্ডিয়া, এটার মানে কি? এই লাইনটার মানে স্যার মানে কনস্টিটিউশনে নাই। উমাগু কনস্টিটিউশনের কথা এনতে কইতে সিনা তুমি কইতে পারবা নি? বিটকয়েন ইজ নট এ লিগ্যাল টেন্ডার ইন ইন্ডিয়া। সিনে আসুনি তুমি ক্লাসে? তুমি যে গতকালকে ফিয়াট মানি পড়াইছো না, লিগ্যাল টেন্ডার পড়াইছো না অলরেডি, তো বিটকয়েন কি লিগ্যাল টেন্ডার? এটা কি ফিয়াট মানি? না স্যার। ফার্স্ট এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বানাইছে না, এটার পেছনে কোনো ল নাই, তো হাউ ইট ইজ এ লিগ্যাল টেন্ডার? এটা কোনো লিগ্যাল টেন্ডারও না। এটা দিয়ে সেটা তুমি কোনো ব্যাংক যার কাছে তুমি টাকা দেনা দেনা আছে, যে ক্রেডিটার তোমার টাকা দিছিল, ঠিক আছে, এটা দিয়ে সেটা তুমি গিয়ে সেটা ব্যাংকের ভিতরে লোন পরিশোধ করতে পারতো না, ইউ উইল ডিনাই। বাট যদি লিগ্যাল টেন্ডার হইতো, কোনো ক্রেডিটার যার কাছে তুমি টাকা দেনা আছো হেরে গিয়ে যদি টাকা পরিশোধ করতে চাইতে হেডারে ডিনাই করতে পারতো না। ইজন্ট ইট দ্য কনসেপ্ট অফ লিগ্যাল টেন্ডার ইন ফিয়াট মানি দ্যাট উই হ্যাভ লার্নড ইন ইয়েস্টারডেস ক্লাস? মনে আইছে কি? হ্যাঁ স্যার। কই আছিল লিগ্যাল টেন্ডার এন্ড ফিয়াট মানি? এই যে বিটকয়েন কি এরকম কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনি? কোনো লিগ্যাল অ্যাকসেপ্টেন্স আছে বিটকয়েনের? নাই। না স্যার। কোনো ল আছে গভর্নমেন্টের এটার বিরুদ্ধে? নাই।
কোনো ক্রেডিটার সাপোজ গভর্নমেন্ট তুমি কোনো একটা জায়গা থেকে টাকা লইছো এসবিআই থেকে লোন, এরপরে যখন তুমি ক্রেডিটার, এসবিআই তোমার ক্রেডিটার হয়েছে, তোমার টাকা দিছো, তুমি এবার গিয়ে সেটা লোন সেটেলমেন্ট করতে চাও বাই বিটকয়েন, এসবিআই তোমার থেকে অ্যাকসেপ্ট করবো? নেভার। ওকে, সো বিটকয়েন ইজ নট এ লিগাল টেন্ডার ইন ইন্ডিয়া, বাট বিটকয়েনের ট্রানজাকশন করে বিটকয়েনের বিজনেস করা যাইতেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার উপরে কি করতেছে, 30% ট্যাক্স নিতেছে উইথ 1% রেডিয়াস। ওকে, কোনো অ্যাক্ট এটার উপরে বানাইছে না, একবার কইছো কমপ্লিটলি ব্যান করে দিব, বাট নিয়ার ফিউচার এটা মনে হয় না আর কোনোদিন ব্যান হইব, বিকজ আমেরিকান গভর্নমেন্ট বিটকয়েনের পেছন থেকে অনেক হাওয়া দিতেছে, অনেক সাপোর্ট করতেছে। ঠিক আছে, তো বিটকয়েনের মার্কেট আজকের দিনে ভালো, বিকজ আমেরিকার গভর্নমেন্ট বিটকয়েনে অনেক সাপোর্ট করে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফিচার অফ ব্লকচেইন? ব্লকচেইনের যে কোর ফিচারসটা আসলো, যেমন ওল্ড ডাটা হার্ড টু অল্টার পার্মানেন্টলি। কিনা কোসে এই লাইনটার মানে আমি কইছিলাম না, ব্লকচেইন মানে আর কিছু না, এটা একটা লেজার, একটা খাতা যেটার মধ্যে, হ্যাঁ কো ওল্ড ডাটা গুলো বুঝলাম না। ডিলেটেড হ্যাঁ, পার্মানেন্ট ওল্ড থাকবে। ডাটাগুলো ডিলিট করা যেত না, বিকজ কি লিগা প্রত্যেকটা ডাটা একটা একটা লগে লিঙ্কড বাই এ চেইন। একটা পাসওয়ার্ড যদি চেঞ্জ হয়, এটার ইম্প্যাক্টটা প্রত্যেকটা চেইনের সকেটের মধ্যে পড়বো, ঠিক না? দ্যাটস ওয়াই ওল্ড ডাটা তুমি টেম্পারিং করাটা খুব টাফ। নিউ এন্ট্রিজ আর সিকিউরড থ্রু ভ্যালিডেশন, মাল্টিপল ডিসেন্ট্রালাইজেশন, স্টেক হোল্ডার পার্টিসিপেট। ভ্যালিডেশন মানে কি, কেউ যদি নতুন কোনো ডাটা অ্যাড করে, এটা প্রত্যেকের কম্পিউটারে শো করবো, ঠিক আছে? ইট উইল বি ভ্যালিডেটেড বাই এভরিওয়ান বিকজ ইট ইজ এ ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক। এরকম না যে সেন্ট্রালাইজ সার্ভার এসবিআই এর কাছে আছে, আমার অ্যাকাউন্টে টাকা আসতো 10,000, ঠিক আছে, হঠাৎ করে এসবিআই কিতা করে দিল, নিজের থেকে ট্র্যাকারটা সেটা লেখা দিল এখানের ভিতরে 1,000। হ্যাঁ, ব্যাংকে এরকম অনেক সময় গ্লিচ তো হয়েই জায়গা, ইজেন্ট ইট? কে লিগা? ওইটা সেন্ট্রালাইজ সার্ভার, ডিসেন্ট্রালাইজ সার্ভারে যদি এখানে 1,000 টাকা হয় একটা টেম্পারিং, তাহলে ওইখানে প্রত্যেকটা যতগুলো কম্পিউটার লিঙ্ক সবগুলোর মধ্যে চেঞ্জেস হইব। ওকে, নো ট্রেডিশনাল মিডলম্যান রিকোয়ার্ড, কোনো মিডলম্যানের দরকার নাই, কম্পিউটার সবকিছু হ্যান্ডেল হইতে থাকে। হোয়াইট ম্যাটার্স, ট্রাস্ট ইজ প্রডিউসড থ্রু প্রোটোকল এন্ড ভ্যালিডেশন, রেকর্ডস ক্যান সাপোর্ট ওনারশিপ এন্ড ট্রানজাকশন ভেরিফিকেশন, ইউজফুল বিয়ন্ড ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি ছাড়াও ব্লকচেইন ইউজ করে তুমি আরো অনেক কিছু ইউজ করতে পারবা, ব্লকচেইনের মাধ্যমে তুমি অনেক ডাটা স্টোর করতে পারবা, ইজন্ট ইট? রিস্কস রিমেইন ইন রেগুলেশন, প্রাইভেসি এন্ড মিসইউজ, বাট এটা রেগুলেট করার মতো কোনো টেকনোলজি এখন আইছে না, বিটকয়েন রেগুলেট হয় না। ওকে, বা ক্রিপ্টোকারেন্সিটা রেগুলেট করা যায় না, কিন্তু পাইরেছি কিছু কিছু অথরিটি আজকের দিনে সম্পূর্ণ ওয়ার্ল্ডের মধ্যে কি করে সেটা ক্রিপ্টোকারেন্সি, কারণ বিটকয়েন কেউ বানাইছে, অন্যান্য কান্ট্রিগুলোর নিজের কিছু কারেন্সি আছে এই ধরনের ডিজিটাল কারেন্সি, সবগুলো রেগুলেট করার লেগে কিছু অথরিটি এখন কাজ করতেছে। আই উইল টেল অ্যাবাউট দিস, কইতাছি তোমরা। এই যে গ্লোবাল রেসপন্স কি আইছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাহলে কি স্ট্যান্স নিছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট কি কইছে, বিজনেস করতে থাকো, আমার 30% মানে প্রফিট দিয়ে লাও, ঠিক আছে না? প্রফিটের উপরে 30% ট্যাক্স দিয়ে লেবা। গ্লোবাল স্ট্যান্স কিটা আমরা দেখুন। আচ্ছা, অ্যাপ্লিকেশন মেনশনড, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ওনারশিপ রেকর্ডস, ভার্চুয়াল কারেন্সির ভিতরে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ওনারশিপ রেকর্ডস, ভেহিকেল, কোম্পানি, মার্কেট রেকর্ড সব কিছু তুমি রাখতে পারবা, কইছে না এখানের ভিতরে? রিস্ক রিমেইনস ইন রেগুলেশনস, প্রাইভেসি এন্ড মিসইউজ। আচ্ছা ঠিক আছে, ইউজফুল বিয়ন্ড ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি ছাড়াও তুমি ব্লকচেইন টেকনোলজির আরো অনেক কিছুর মধ্যে ইউজ করতে পারবা। তো কিসের মধ্যে? ভেহিকেল, কোম্পানি, মার্কেট রেকর্ড, এটির মধ্যে তুমি ব্লকচেইন টেকনোলজি ইউজ করতে পারবা। ওয়ার্ল্ড ব্যাংক বন্ড এক্সপেরিমেন্ট ইন অস্ট্রেলিয়া লিঙ্কড উইথ ব্লকচেইন টেকনোলজি। দেখো, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই ধরনের সংস্থা কি করে, বিভিন্ন কান্ট্রি ইকোনমিক্যালি হেল্প করে। তো ওয়ার্ল্ড ব্যাংক কি করছে, তারা একটা বন্ড পেপার রিলিজ করছে কই, অস্ট্রেলিয়াতে, ঠিক আছে? এই বন্ডগুলো অস্ট্রেলিয়াতে তারা বিক্রি করব এবং অস্ট্রেলিয়ার ডলারে তারা টাকা কালেকশন করব ওয়ার্ল্ড ব্যাংক, এন্ড এই টাকার মাধ্যমে হয়তো তারা কোনো কিছু ডেভেলপমেন্টের কাজে লাগাইবো। তো এই যে বন্ডগুলো ইস্যু করা হয়েছে, যেগুলোর নাম হইলে আই বন্ডস, বুঝতে পারছো কি কইছি? আই বন্ডস বাই ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো ডেভেলপ করা হয়েছে বাই ইউজিং ব্লকচেইন টেকনোলজি। আমি ক্লিয়ার? যেগুলো কই চলছে, অস্ট্রেলিয়াতে, আই বন্ডস, বুঝতে পারছো নি? কিসের লোকের লিঙ্ক? এটা হ্যাঁ ব্লকচেইন স্যার। টেকনোলজির লোকের লিঙ্ক। ওকে, গ্লোবাল রেসপন্স দেখো কি আইতাছে এখানে। ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা একটা প্রজেক্ট চালাইছে মিকা, ওইসিডি, সিএআরএফ এন্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তারা সবাই মিলে কি করতেছে, এপিআর, মানে আমার নোটের মধ্যে লেখা আছে ডাইরেক্ট এখানে এপিআর ইন দ্য নোটস লিখে আছে, মানে এই ধরনের যে অর্গানাইজেশন গুলো আছে, ইউরোপিয়ান ইইউ, ইউরোপিয়ান ইউনিয়নের মিকা, ওইসিডি ক্রাফট,
মানে এটি তুমি একটু গুগল করে লিও, এই ধরনের বিভিন্ন অথরিটি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা তো জানোই, ঠিক আছে? তারা সবাই মিলে কাজ করতেছে কিভাবে ক্রিপ্টোকারেন্সি রেগুলেট করা যায় বা ট্রানজাকশন ডিটেইলস সার্ভিলেন্স করা যায়, যার কারণে কি বিভিন্ন কান্ট্রিগুলোর ট্যাক্স ইভিশন থেকে বাঁচতে পারে। শুধুমাত্র ইন্ডিয়ার ভিতরে ট্যাক্স ইভিশন হইতেছে এমন না, অন্যান্য কান্ট্রির ভিতরে এরকম ট্যাক্স ইভিশন হইতেছে, টেরর ফাইন্যান্সিং হইতেছে। সো আলটিমেটলি এটা পুরো গ্লোবাল ক্রাইসিস, নট ফর অনলি ইন্ডিয়া। ইউজার ডাটা প্রাইভেসি, ঠিক আছে, এগুলোর উপরে সার্ভিলেন্স করার লেগে, এগুলোর কন্ট্রোল করার লেগে, এগুলো রেগুলেট করার লেগে, বা এগুলোর কতটা হ্যান্ডেল করা যায়, ঠিক আছে, ইন এ ওয়াইজ ওয়ে, এই ধরনের সংস্থাগুলো কাজ করতেছে। সাম কান্ট্রিজ এক্সপেরিমেন্টেড ক্রিপ্টো এজ এ লিগ্যাল টেন্ডার। কিছু কিছু কান্ট্রির ভিতরে আবার কিটা করে দিয়েছে ক্রিপ্টো কারেন্সি একটা লিগ্যাল টেন্ডার, ঠিক আছে? আমরা দেশের ভিতরে ক্রিপ্টো কারেন্সি লিগ্যাল টেন্ডার, ক্রিপ্টো কারেন্সি দিয়ে তুমি কিনা বেচা করতে পারবা কোনো জিনিসপত্র। ইন্ডিয়ার ভিতরে তো কিতা, কোনো একটা শপের ভিতরে গিয়ে গেলে তুমি ক্রিপ্টো কারেন্সি দিয়ে কোনো একটা জিনিস কিনো, হয়তো বা শপ ওনারের মর্জি, ঠিক আছে কিনতে পারো, গাড়ি কিনো বাই ইউজিং ক্রিপ্টো কারেন্সি, হের ইচ্ছা, ঠিক আছে তুমি কিনতে পারো। আবার যদি হ্যাঁ না করে দেয়, না তুমি কিনতে পারতা না, ঠিক না ব্যাপারটা? এমনই তো। কিন্তু কিছু কিছু কান্ট্রিতে কই দিছে কি, দেখো ক্রিপ্টো কারেন্সি লিগ্যাল টেন্ডার, তুমি আমার দেশের ভিতরে এটা দিয়ে করতে পারবা। এরকম একটা দেশের নাম কইতে পারবা যেখানে ক্রিপ্টো কারেন্সি লিগ্যাল টেন্ডার? ইয়েস, আমাদের খুব পাশের দেশ ভুটান। ভুটানের ভিতরে কিতা কই দিছিল আফটার করোনা, পোস্ট প্যান্ডামিক 2019 কি হয়ে গেছিল, এখানে হয়তো প্রচুর পরিমাণে কম ভিজিটার আইতাসলো। তো তারা কই দিছে একটা কাজ করো, যারা ভিজিটার এখানে আইতে চাও, তোমরা ক্রিপ্টো কারেন্সি যদি থাকে বিটকয়েন, আমরা বিটকয়েন অ্যাকসেপ্ট করো ফর বুকিং আওয়ার হোটেলস। তো সব যত বিটকয়েনের মাইনাররা আছে তারা গিয়েছিল সব ভুটানে মিটিং করবো, ঠিক আছে? সো আলটিমেটলি কিতা, তারা এতদিন হিউম্যান ইন্ডেক্স এর কথা কইতো, ঠিক আছে, গ্লোবাল হিউম্যান ইন্ডেক্স, ওকে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটার কথা কইতো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ভিতরে কি কইতো, এনভায়রনমেন্টের প্রোটেকশন করবা। তো বিটকয়েন মাইনিং নিজে কিতা করে, এনভায়রনমেন্টের হার্ম করে, প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি পলিউশন এন্ড ই ওয়েস্ট জেনারেট করে। সো ভুটান আজকে থেকে বহুদিন আগে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপরে এত কাজ করতো, তাহলে এবার নিজে কিতা ডাবল স্ট্যান্ডার্ড শো করতেছে। কি লিগা? একে তুমি এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের উপরে কাজ করতেছো, আবার বিটকয়েন মাইনাররা তুমি সাপোর্ট করতেছো নিজের কান্ট্রির ভিতরে এক্সপোজার দিয়ে, সেটা যে বিটকয়েন দিয়ে সেটা তুমি আমার এখানে হোটেল বুকিং করতে পারবে। ইজন্ট ইট প্রপার ডাবল স্ট্যান্ডার্ড? বুঝতে পারছো না জিনিসটা? সো বিটকয়েন নিয়ে এসে ইন্ডিয়ার ভিতরে কি স্ট্যান্ড নিয়েছে, গ্লোবাল কি স্ট্যান্ড নেওয়া হয়েছে, ওইটাও আমি ডিসক্রাইব করে দিলাম। নেক্সট, আমরা স্টার্টিং এ দেখছিলাম দেয়ার আর সাম আদার টাইপস অফ কয়েন, লাইক প্রাইভেট কয়েন সম্পর্কে আমরা দেখছিলাম, গভর্নমেন্টের সভরেন কয়েন সম্পর্কে দেখছিলাম, ক্রিপ্টোকারেন্সি প্রাইভেটে হইতে পারে, গভর্নমেন্টে হইতে পারে, একটা দেখছিলাম আমরা স্টেবল কয়েন আর ওয়ার্ল্ড কয়েন। এটি কি জানেন? ক্রিপ্টো অ্যাসেটস লিঙ্কড উইথ রিলেটিভলি স্টেবল অ্যাসেটস, কোন একটা জিনিসের লগে লিঙ্কড। যেমন ধরো টেথার ডলারের লগে লিঙ্ক, ঠিক আছে? টেথার একটা ক্রিপ্টোকারেন্সি, কিছু ডলারের প্রাইস যদি কমে পারে এটার প্রাইস কমবো পারবো, ঠিক আছে? এটা লগে নামটা পেজেক্স মনে হয়, একটু দেখালি পেক্সো, PAXO, ঠিক আছে, পেক্সো। এটা গোল্ডের লগে লিঙ্ক, গোল্ডের রেট যদি আপ ডাউন করে তাহলে পেক্সো আপ ডাউন করবো। সো এটার কইতে কি স্টেবল কয়েন। স্টেবল কয়েন কি, অ্যাকচুয়ালি তার প্রাইসটা কোন একটা অ্যাসেটের লগে লিঙ্ক থাকবো, ওকে? বিটকয়েনের কি কোনো অ্যাসেটের লগে লিঙ্ক আছে এর প্রাইস? নাথিং, বিটকয়েন নিজের মতো করে আপ ডাউন করতেছে। এম আই ক্লিয়ার? বাট কিছু স্টেবল কয়েন, লাইক এক্সাম্পল ডলার লয়ে কানেক্টেড করে টেথার, পেক্সোস কার লয়ে কানেক্টেড, গোল্ডের লয়ে কানেক্টেড, ঠিক আছে? লিব্রা যেটা ফেসবুক ট্রাই করছিল বাট ফেল হইছে, ঠিক আছে? রিডিউস প্রাইস ভলাটিলিটি। তো দেখো, একটা প্রাইস ভলাটিলিটি একটা ফ্যাক্টর থাকে। হোয়াট ইজ প্রাইস ভলাটিলিটি? লেট মি টেল ইউ। বিটকয়েনের প্রাইস কেমনে আপ ডাউন হয়? টোটালি অন দ্য বেসিস অফ স্পেকুলেশন। আজকে মার্কেট খারাপ চলতেছে, আজকে হয়তো এই দেশের গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করতেছে, তাহলে ঠিক আছে ইনভেস্টর এটার মধ্যে বেশি ইনভেস্ট করতেছে। এলন মাস্ক হঠাৎ করে টুইট করে দিল, আই উইল রিসিভ দ্য বিটকয়েন হু ইজ গোয়িং টু পারচেজ এ টেসলা কার। তাহলে কি হইব, হাওয়া হইব, মানে বিটকয়েনের সাপোর্ট করার লাগে বিভিন্ন রকমের এই ধরনের স্টেটমেন্ট স্পেকুলেশন সাপোর্ট করে। বাট বিটকয়েনের পেছনে কোনো অ্যাসেট নাই, বুঝছো, যে এই অ্যাসেট গুলো এটা ব্যাক করতেছে। বাট স্টেবল কয়েন যেটা, ওটার মধ্যে কি হয় যে সাপোজ যে অথরিটি এটারে মার্কেটে পাবলিশ করতেছে, ওই অথরিটির কাছে এত পরিমাণ ডলার আছে নিশ্চয়ই, তুমি এই বিটকয়েনটা দিয়ে সেই অথরিটির কাছে যখন যাইবা যে এই নো তোমার বিটকয়েন, এই নো তোমার পার্টিকুলার বিটকয়েন, আমার এত টাকা ডলার ফিরাই দাও, ওকে? বুঝতে পারছো না জিনিসটা? বা এই নো তোমার কয়েন, আমার এত টাকার গোল্ড ফিরাই দাও। বাট বিটকয়েন এরকম কোনো অ্যাসেটের লগে লিংক না, এটা টোটালি এটার প্রাইস আপ ডাউন করে অন দা বেসিস অফ স্পেকুলেশন, ওকে? ওয়ার্ল্ড কয়েন কিটা দেখো, ফার্স্ট অফ অল ওয়ার্ল্ড কয়েন চালাইতেছে কেডা?
চ্যাট জিপিটি সিইওর নাম জানো কেউ? Who is স্যাম the CEO of ChatGPT? আল্টম্যান। স্যাম অল্টম্যান। এই প্রজেক্টটা চালাইতেছে স্যাম অল্টম্যান। ওয়ার্ল্ড কয়েন। ওয়ার্ল্ড কয়েন প্রজেক্টের মধ্যে কয়েছে তাই না একটা ডাটাবেস বানাতে চায় মানুষের আইরিস স্ক্যান, যেমন আধার অথেন্টিফিকেশন, তোমার ফিঙ্গারপ্রিন্টার স্ক্যান, এটা একটা ইউনিক অথেন্টিফিকেশন সাইন, এক একজনের আলাদা আলাদা হয়। আইরিশেরও সেম মানুষের চোখের। তো হে কইতেছিল আমি একটা ডাটাবেস তৈরি করুম বাই ইউজিং ব্লকচেন টেকনোলজি। এটার মধ্যে কি করুম, প্রত্যেকটা দেশের মানুষের আর এরকম খুঁজা খুঁজা মানুষের আধার আইডেন্টিফিকেশন, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এমন আলাদা আলাদা নিতে লাগতো না। আমার এই ডাটাবেস ইউজ করে ছিল প্রত্যেকটা গভর্নমেন্ট তারা নিজের সিটিজেনের আইডেন্টিফিকেশন দিতে পারবো। সো মানুষ ধরি যাইবো হের কাছে, মানুষের তাড়াতাড়ি আছে, তুমি একটা প্রজেক্ট করতেছো, আমার কি লাভ তোমার এখানে গিয়ে। হে কইতেছে কি তা, আই উইল গিভ ইউ ওয়ার্ল্ড কয়েন, ইট ইজ নেম, ওয়ার্ল্ড কয়েন ইজ এ বিটকয়েন, টাইপ অফ এ বিটকয়েন, ইজ এ ক্রিপ্টোকারেন্সি, ইউ ক্যান ইউজ ইট ইন ভেরিয়াস মাইক্রোসফট সফটওয়্যারস। বুঝতে পারছো? ইউ ক্যান ইউজ ইট ইন সাম পারচেসেস, লাইক ইট ক্যান বি ইউজ এজ এ টোকেন। যেমন ফ্লিপকার্টের ভিতরে আমরা দেখি কি আমরা কিছু কয়েন পাই, সুপার কয়েন, দেখছো না? আমরা বিভিন্ন ট্রানজাকশন এটা ইউজ করতে পারি। সো ওয়ার্ল্ড কয়েন ইজ সামথিং লাইক দ্যাট। মানুষ আইও আমার কাছে এসে নিজের আইডি স্ক্যান করাও, and in return I will give you a world coin and you can use it in Microsoft Store by various purchase. Okay, am I clear? Stable coin and bitcoin done. একটা স্টেবল কয়েনের এক্সাম্পল কেউ দিতে পারবা? ইথার একটা ডলারের স্টেবল সাথে কেদা, একটা স্টেবল কয়েনের এক্সাম্পল কি হইতে পারে? গোল্ড। গোল্ডের লগে তো ব্যাকড, গোল্ডের লগে কানেক্টেড কিটা পেক্সো, গোল্ডের লগে কানেক্ট আসলো। এক্সোতে আর ইথার আর ডলার ডলারের ডলার লগে কেটা কানেক্ট আসলো? টেথার। ইথার ইথার ইয়েস। আর ওয়ার্ল্ড কয়েন, ঠিক আছে, এটা কে চালায়? স্যাম অল্টম্যান, চ্যাট জিপিটি সিইও। ওকে, আচ্ছা। কিছু কিছু কান্ট্রি তারা নিজের দেশের মধ্যে এই ধরনের ক্রিপ্টোকারেন্সি বানাইছে, যে প্রাইভেটরা তো তৈরি করছই, এটি তো সব প্রাইভেট, চ্যাট জিপিটি প্রাইভেট অর্গানাইজেশন। এরপরে সাতোশি নাকামোটো বানাই দিয়ে গেছিল কিটা, সাতোশি নাকামোটো কিটা বানাইছে ক্রিপ্টোকারেন্সির নাম কিটা? এই বিটকয়েন। বিটকয়েন। এরপরে ফেসবুকের মেটার যে ওনার, একই বানাইতে ট্রাই করছে মার্ক জুকারবার্গ, লিব্রা। কিছু কিছু গভর্নমেন্ট কইতেছে এবার আমরাও তৈরি করতে ট্রাই করি, ঠিক আছে। যে কান্ট্রিগুলা নিজেরা ক্রিপ্টোকারেন্সি ডেভেলপ করে নিছে, মার্শাল আইল্যান্ড, এল সালভাডোর, ভেনেজুয়েলা, এই কান্ট্রিগুলা অলরেডি তার কাছে পেপার কারেন্সি আসলো। মার্শাল আইল্যান্ডের মধ্যে যে পেপার কারেন্সি আসলো এটা ডলারই আসলো, ঠিক আছে, ইউএস ডলার। এল সালভাডোরের মধ্যেও ইউএস ডলার আসলো। ভেনেজুয়েলার মধ্যে যে পেপার কারেন্সি আসলো এটার নাম আসলো বলিভার। বুঝতে পারছো কি কইছি? এই দুইটা কারেন্ট মানে কান্ট্রির মধ্যে ইউএসডি ডলারই চলতো এজ এ পেপার কারেন্সি। ভেনেজুয়েলার মধ্যে আলাদা আসলো বলিভার। ওকে, বাট তারা কি করছে, তারা সবাই মার্শাল আইল্যান্ড যে ক্রিপ্টোকারেন্সিটা ডেভেলপ করছে এটার নাম হলো সভরিন। তারা কি করছে, এল সালভাডোর বিটকয়েনরই নিজের দেশের লিগ্যাল টেন্ডার মেনে লিছে, ঠিক আছে। আর বলিভার কি করছে, নিজের থেকে টাইম লাগায় বানাইছে পেট্রো। বুঝতে পারছো? তাহলে মার্শাল আইল্যান্ড যেটা বানাইছে এটা কিটা সভরিন। বিটকয়েনরে কারা মেনে লিছে, নিজের দেশের লিগ্যাল টেন্ডার এল সালভাডোর। বলিভারে কেডা মানছে, বলিভার মানে ভেনেজুয়েলা, তারা কি করছে, নিজের দিকে ডেভেলপ করছে পেট্রো। ওকে, ভুটান এন্ড বিটকয়েন টুরিস্ট পেমেন্টের যে সিস্টেমটা আমি তোমরা কইলামই, কিছু কিছু কান্ট্রির মধ্যে বিটকয়েনের ট্রানজাকশন লিগ্যাল টেন্ডার করে দিছে, লাইক ভুটানের মধ্যে রেফারেন্সেস এপিএস ইন দ্য সোর্স নোট, মানে এটাই। পাকিস্তানের ভিতরে যে ঘটনা ঘটতেছে এটা আমি একটু পরে কইতাছি, যে পাকিস্তান বিটকয়েন নিয়ে কিতা কিতা করতেছে। আচ্ছা আচ্ছা, এখানে কিছু সাজেশন দেওয়া হয়েছে যে কান্ট্রির নামগুলো তুমি যখন মেইনসের আনসারের মধ্যে লিখবা খুব কেয়ারফুলি ইউজ করো নামগুলো, দেখা দেখা যদি বিটকয়েন নিয়ে সেটা কিছু একটা আনসার রাইটিং করতে চাও, তো এই পার্টিকুলার কান্ট্রির নামগুলো তুমি খুব ফ্রুটফুলি ইউজ করো। আবার যদি আমি তোমার একটু রিকল করে দিই, মার্শাল আইল্যান্ডের ভিতরে যে বিট মানে ক্রিপ্টো কারেন্সিটা চলে এটার নাম কি থাক মনে আছে নি? মার্শাল আইল্যান্ডে সভরিন। ওকে, দেন এল সালভাডোর তারা নিজের পার্সোনা হিম্মত নাই, তারা কিতা বানিয়ে লিছে, তারা বিটকয়েন দিয়ে ধরে লাইছে কিতা এটি আমার দেশের ক্রিপ্টো কারেন্সি। আরেকটা কিতা ভেনেজুয়েলা, তারা এখানে ভেনেজুয়েলা। অলরেডি আগের থেকে যেটা আসলো ওটার নাম কিতা বলিভার, এন্ড দেন তারা কোনটা মাইনা লাইছে পেট্রো নাকি দা।
আর এটার ভিতরে এজ এ পেপার কারেন্সি কিটা কিটা চলতেছিল স্যার USD ইউএস ডলার ইউএস ডলার সিম্পল। তো ভার্চুয়াল কারেন্সি অন্যান্য কান্ট্রিগুলো কি করছে দেখলাম। এবার দেখো আমরা নিজের কান্ট্রি কি করছে। আমরা নিজের কারেন্সি ডেভেলপ করছে সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। ওকে, এটা ইন্ডিয়া ডেভেলপ করছে। Digital version of sovereign currency issued by the central bank. Legal tender character flows from monetary authority and law. It is the central bank money in digital form. ঠিক আছে, কথা বুঝতে পারছি? আমরা ইন্ডিয়ার তারা কি ডেভেলপ করছি? আমরা সিবিডিসি ডেভেলপ করছি। ওকে, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাজেট 2022 ভিতরে এটার কথা কইছিল যে অন্যান্য কান্ট্রি নিজেরা ডেভেলপ করতেছে, আমরা কান্ট্রি তো ডেভেলপ করা দরকার। কে ডেভেলপ করবে এটা? আরবিআই ডেভেলপ করব। ক্লিয়ার? আরবিআই যখন ফার্স্ট এটা ডেভেলপ করছিল, ট্রায়াল মোডে আসলো, তখন দুইটা ফেসে ট্রায়ালটা চলছিল। একটা কিটা ই রুপি রিটেল, আরটা কিটা ই রুপি হোলসেল। ঠিক আছে, রিটেল কিটা আমরা যারা নর্মাল কাস্টমার আছে, হোলসেল কিটা বাল্ক পেমেন্ট করার লেগে। ঠিক আছে, ট্রায়াল ফেসে যখন এটা আসলো। আচ্ছা, এবার কেলিগা আরবিআই সিবিডিসির প্রতি এত ইন্টারেস্টেড হয়েছে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কে লিগে এরকম একটা সিবিডিসি তৈরি করতে চাইছে? দেখো, হাই কস্ট অফ প্রিন্টিং এর একটা ব্যাপার আছে, যে পেপার কারেন্সি গুলো হাই কস্ট অফ প্রিন্টিং। তাছাড়া আমরা জানি কি এটা কাউন্টার ফিটিং প্রচুর হয়, মানুষ এটার ভিতরে মিক্স করে। 2 নম্বরে টাকা ব্ল্যাক মানি, মানুষের ট্যাক্স ইভেশন করে। বাট পেপার কারেন্সি ছাড়া তুমি যদি সিবিডিসি এরকম কোনো একটা ডিজিটাল কারেন্সিতে উঠতেও, ইট ক্যান বি সার্ভিলেন্সড। এটা সার্ভারের মাধ্যমে সার্ভিলেন্স করা যাবে, এটা কোনখান থেকে কোনখানে ট্র্যাক করা যাবে। ডিজিটাল পেমেন্ট এফিসিয়েন্সি আইব। ইন্ডিয়ান বাজেট 2022 তে এটা অ্যানাউন্সমেন্ট করছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আমরা কিতা বানাবো, ই রুপি তৈরি করুম। ঠিক আছে, আরবিআই এটা কি চাইব আমরা দেশে সিবিডিসি মানে কিটা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। তো আমরা এতক্ষণ যেমন মার্শাল আইল্যান্ডের কথা পড়ছিলাম, তারপর আমরা কি পড়ছিলাম এল সালভাডর, এরপর আমরা কি পড়ছিলাম গোসা ভেনেজুয়েলা। ইন্ডিয়ার ভিতরে তো এখন আছে, আমরা ইন্ডিয়ার ভিতরে যে ক্রিপ্টোকারেন্সিটা গভর্নমেন্ট তৈরি করছিল নাম কিটা সিবিডিসি। ঠিক আছে, একটা কুইক রিকল যদি দিই, ভেনেজুয়েলাতে কিটা, ভেনেজুয়েলাতে তো ইই পেট্রো, এল সালভাডোর বিটকয়েন মেনে লেছে, তারা কিটা মানছে গোসা মার্শাল আইল্যান্ডের ভিতরে সভরেইন এসওভি। ক্লিয়ার? ডান। ওকে, এবার সিবিডিসি যে রিটেল, এটা আমি তোমারে কইলাম, হোলসেল এই ম্যাটারটা তোমার আমি কইলাম। ওকে, আচ্ছা, ওই যে কইতাছিলাম যে একটা আসলে পাইলট প্রজেক্ট এক্সপেরিমেন্ট বেসে তারা চালাইছিল 2 রকমের সিবিডিসি রিটেল এন্ড সিবিডিসি হোলসেল, এটাই লেখছে। ওকে, হোয়াটএভার। ফিচার্স কিটা কিটা হইব এই যে সিবিডিসি এটা তৈরি করবে, বাট ফিচার্স কিটা? সেটেলমেন্ট শুড বি ফাইনাল। দেখো, নরমালি আমরা 500 টাকার একটা ড্রেস যদি দোকানের থেকে কিনি, সাপোজ এটা এখানে একটা দোকান, এখানে কিছু ক্লথ বেস্ট আছে। ঠিক আছে, এখানে এই ক্লথ ইডিবাকা ক্লথের হ্যাঙ্গার বিক্রি হয়ে গেছে, ক্লথগুলো তুমি 500 টাকা দোকানদারে দিয়ে দিছো। ঠিক আছে, একটু পরে গিয়ে না না তোমার জিনিস ভালো লাগে না আমার কাছে, নো তুমি ফেরত, আমার টাকা দাও ফেরত। এটা কি নরমালি হয়? এমনি সেটেলমেন্ট শুড বি ফাইনাল। ঠিক আছে না, একবার টাকা দিয়ে লাইছো পাই গেছে, সেটেলমেন্ট ফাইনাল। বাট ডিজিটাল ট্রানজাকশনের ভিতরে কিতা হয়, এনইএফটি আরটিজিএস তুমি কারোর পাঠাইলে টাকাটা, ব্যাংকের ভিতরে আবার তুমি কল করে কইতে পারবা না 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 ভুলে গেছে, ট্রানজাকশনটা ক্যান্সেল করো। ইজ ইট পসিবল? এটা তো পসিবল, বাট এটার ভিতরে তুমি কি একবার কি করে টাকা দিয়ে লাইছো, এবার হেয়ার পারমিশন ছাড়া এই টাকাটারে আর তুমি ফিরে আনতে পারছো না। মানে কিতা, যেমন 500 টাকার নোট একবার হেরাতে গেছে গা, এবার তুমি হেয়ার কাছে এটা কারে গিয়ে রিকোয়েস্ট করবা? হেয়ার কি কোনো বড় অথরিটি আছে? তুমি গিয়ে সেটা থানাতে রিকোয়েস্ট করবা বলে হেতে আমার টাকা লইয়া দাও? বুঝতে পারছো না জিনিসটা? তো সেটেলমেন্ট ফাইনাল মানে কি অলরেডি হেয়ার কাছে একবার টাকা গেছে, মানে কি পারে এবার হেয়ার উপরে ডিপেন্ড করবো যে হ্যাঁ তোমার টাকা ফেরত দিব কিন্তু না। আমি ক্লিয়ার? ফিজিক্যাল ক্যাশ, একদম পুরো ফিজিক্যাল ক্যাশের মতো ফিচার থাকবো। অ্যানোনিমিটি, তুমি তোমার ওয়ালেটের থেকে কারে টাকাটা দিছো এটা কোনো ট্রেসেবিলিটি থাকতো না, কিছুক্ষণ পরে হিস্ট্রি ডিলিট হয়ে যাবো। যেমন গুগল পের ভিতরে অনেকদিন হিস্ট্রি থাকে, এটার ভিতরে হিস্ট্রি থাকতো না। তো মানে কি যে অ্যানোনিমিটি, সাপোজ আমার ওয়ালেট আছে, আমার ওয়াইফ চুরি করেছিল, সাপোজ আমার যদি কোনো নিফিউ থাকতো, হের টাকা দিয়ে দিছে 500 টাকা, তো আমার ওয়ালেটের তো টাকা নাই, আমি তো কি করে ধরতে পারতাম না এবারে কে নিল। ঠিক আছে না, ঘরে সিসি ক্যামেরা ছাড়া তো ধরন যেত না। ঠিক এরকম সিবিডিসিটাও সেম হইব, যে অ্যাপের ভিতরে তুমি সিবিডিসিটা রাখবা, এটা কি তোমার অ্যানোনিমিটি। সাপোজ তোমার ওয়াইফ যদি ট্রানজাকশন করে কেউ কাছে পাঠাই দেয়, একটু পরে কি দেখবা অ্যানোনিমিটি মানে কি তা, সাপোজ 30 মিনিট পরে এটা ডিটেলস ক্যান্সেল হয়ে যাবো। তুমি ভারি ওয়ালেটে তো টাকা স্টোনটা কই গেল, বুঝছো? সো
আরবিআই কিছু এটার লগে গেইন করছে আর কি, যে এটার আমি একদম পুরো সেম টু সেম পেপার মানির মতো ফিচার্স দিমু। ক্লিয়ার? বুঝতে পারছি? অ্যানোনিমিটি রাহুম কিদা আর রাহুম কিদা ফাইনাল সেটেলমেন্ট। ঠিক আছে, সেটেলমেন্ট শুড বি ফাইনাল, এই দুইটা ফিচার্স আমি অ্যাড করব সিবিডিসির ভিতরে। বুঝতে পারছো জিনিসগুলো, ফিচারগুলো কিদা? সেটেলমেন্ট ফাইনাল মানে কি একবার দিয়ে লাইছো, এবার যার কাছে দিছো এটা হের উপরে ডিপেন্ড করে ফিরাই দিব কিনা, আর অ্যানোনিমিটি কিটা কারে দিছো ওর হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ স্যার। সিবিডিসি যে ওয়ালেট আছে, ব্যাংকস অর পারমিটেড পেমেন্টস অ্যাপ ক্যান প্রোভাইড ওয়ালেট। যেমন এসবিআই ইওনো একটা পারমিটেড পেমেন্ট অ্যাপ বা এসবিআই, এটার ভিতরে তুমি সিবিডিসির ওয়ালেট থাকতে পারবো। আচ্ছা, এবার কথা হইতাছে গিয়ে দেখো, ইউপিআই এর মাধ্যমে তো কিন্তু তুমি ব্যাংকের টাকাটা ইউজ করো। তোমার সাপোজ তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে 10,000 টাকা, এটার উপরে ব্যাংক ইন্টারেস্ট পে করতেছে নি তোমার কোসে 4% ইন্টারেস্ট ইয়ারলি, ঠিক নেই? ব্যাংক দিতেছে। বাট এই ব্যাংকের অ্যাপের ভিতরে সাপোজ ইওনো তুমি ইউজ করো, 6,000 রুপিস রাখছো তুমি সিবিডিসি, এটার ভিতরে তুমি ইন্টারেস্ট পাইবানি মনে করো? না স্যার। ব্যাংক এটার উপরে, কারণ কি লিগা, তোমার ঘরের পকেটের মধ্যে তুমি যখন টাকা রাখো, এই টাকার উপরে ব্যাংক কোন ইন্টারেস্ট দেয়? হ্যাঁ, না দেয়নি? না স্যার। আচ্ছা, একটা জিনিস আমার কোসে, এই টাকাটা তুলে তোমার ওয়ালেটে রেখা দিছো, এটা সেম লাইক মানে কি তা নিজের পকেটে টাকা রাখানোর মতো, যেহেতু ব্যাংক এটার উপরে কোনো ইন্টারেস্ট দিত না, এটা হাইলি লিকুইড, এনি টাইম ইউ ক্যান ইউজ ইট। ওকে, এটা কোনো ব্যাংকের সার্ভার টার্ভার খারাপ থাকুক বা ব্যাংক ডুবা থাকা কোনো অসুবিধা নেই, এটা তোমার ওয়ালেটে পড়ে থাকবো। ঠিক আছে, এটা আলাদা টাকা। CBDC can move between wallets and users under system rules. Wallet designs affect users adoption. তো মানে কি তা এরকম ওয়ালেট বিভিন্ন কোম্পানি ডেভেলপ করতে পারবো, লাইসেন্স নিতে লাগবে আরবিআই থেকে, এরপরে তোমরা ওয়ালেট ডেভেলপ করো, পেটিএম ফোনপে সবাই এরকম ওয়ালেট সার্ভিস দিতে পারবা, আরবিআই থেকে সেটা লাইসেন্স লিয়ে যাও বাস। এবার যে ইন্টারেস্ট ইস্যুর ব্যাপারটা কইলাম, যে সিবিডিসির উপরে কি তোমার কেউ ইন্টারেস্ট দিবনি? নর্মালি তো সিবিডিসির উপরে কেউ দিত না, বাট চাইনা ইজ দ্য ফার্স্ট কান্ট্রি যে নাকি ডিসাইড করছে সিবিডিসির উপরে আমি ইন্টারেস্ট দিব মানুষের। বুঝতে পারছো কি কইছি? হ্যাঁ স্যার। Many retail design do not accept banks to pay interest on CBDC, কারণ সিবিডিসি একটা ডিফারেন্ট ওয়ালেটে থাকে, এই জিনিসটা তোমার অলরেডি বোঝা নিয়েছে। কোন কান্ট্রি কইছে যে সিবিডিসি এর উপরে ইন্টারেস্ট দিব? চায়না। চায়না ইজ দ্য ফার্স্ট কান্ট্রি। আচ্ছা, একটা ব্যাপার এখানে লেখা নাই, আমি তোমার একটু মেনশন করতে চাইতেছিলাম। হোয়াট অ্যাবাউট আমেরিকান সিবিডিসি? যেমন ইন্ডিয়ার ভিতরে তো আমরা ক্রিপ্টোকারেন্সি ডেভেলপ করে লেছি, আমেরিকা কি এরকম কিছু করছে? আমেরিকান গভর্নমেন্ট না, আমেরিকান গভর্নমেন্ট এরকম কিছু ডেভেলপ করছে না। এটা কারণ হইতেছে গিয়া, সাপোজ এবার ট্রাম্প আছে, আর ট্রাম্পের অপোজিশনে কেডা ছিল কোসে? আরে এর নাম কি আছিল ভাই, তার নাম জো বাইডেন। জো বাইডেন। ইয়েস, খেয়াল আসলো না তার নামটা আমার। সো কেডা উদয় নিয়ে আনসার দিছো? না স্যার, ও তো না। ওকে, তুমি কি তো আমরা টিসিএস টিপিএস এর গ্রুপের? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো দেখো, ট্রাম্প এন্ড জো বাইডেনের যে পার্টিগুলো আছে, এবার আমি এজ এ বিজনেসম্যান অফ আমেরিকা, বা আমি না বাস, আমি এত বড় আমেরিকার বিজনেসম্যান কইলে খারাপ দেখা যাবে, আমি কার রাখি নিয়ে সেটা টেসলার মালিক কেডা? এলন মাস্ক। আরো বেশি রিয়েলিস্টিক লাগবে জিনিসটা। এবার এলন মাস্ক ট্রাম্পের টাকা দিয়ে দিছে বাই ইউজিং কিদা কোজে তারা দেশে সিবিডিসি, তারা দেশে যে ডিজিটাল কারেন্সি আসলো। পরে দিয়ে সাপোজ ডোনাল্ড ট্রাম্প পাইলো না, বললো জো বাইডেন, এবার জো বাইডেন এসে ট্রেস করতে শুরু করবো, কারণ কি লিগা, যেই গভর্নমেন্ট আইবো ওই গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স থাকবো ওই ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের উপরে, ঠিক আছে না, ওই কান্ট্রির। তাহলে সেন্ট্রাল ব্যাংকের থেকে ডাটা নিতে পারে তারা, কুয়েশিরা দো আমার ডাটা দো, যে তোমার ব্যাংকের বা, কারণ আলটিমেটলি ডাটা হয়তো বা তোমার মোবাইলের থেকে হিস্ট্রি ডিলিট হয়ে যাবে, ডাটা আরবিআই এর কাছে বা কোনো সেন্ট্রাল সার্ভারে তো স্টোর থাকবোই। বুঝতে পারছো না? তাহলে যেই পার্টিরে এলন মাস্ক ডোনেট করছে, ওই পার্টি না যদি অন্য কোনো পার্টি আয়ে, they can watch the track records of those CBDCs, কে কোন কোম্পানিরে, সরি কোন পার্টিরে, কোন কোম্পানি কোন পার্টিরে ডোনেট করছিল ডিউরিং দ্য ইলেকশন। তাহলে কি হইতে পারে? there will be a high probability of surveillance in the political donations and it is not good. ওকে, যার কারণে তারা এখানে প্রটেস্ট হইছে আমেরিকান কংগ্রেসের ভিতরে, আর তারা সিবিডিসি রে ফেভার করছে না, যে আমরা দেশের ভিতরে এরকম কোন রকমের সিবিডিসি বানানোর দরকার না।
ঠিক আছে, সিবিডিসি আমরা দেশের লিগ্যাল টেন্ডার আমরা মানতাম না। ওকে, আদার প্রাইভেট যেগুলো আছে বিদেশের কিনা বেচা চলুক, বাট এরকম লিগ্যাল টেন্ডার আমরা এখানে মানতাছি না। বুঝতে পারছো? তাহলে এটা সার্ভিলেন্স পসিবল হয়ে যাবো। আই হোপ ইট ইজ ক্লিয়ার। অতনু তুমি একটু বুঝতে থাকলে তুমিও হা না কইও, কারণ সুস্মিতা কন্টিনিউ হ না কইতে থাকতেছে। ওকে Okay, sir. ওকে, ইউ আর ফ্রম হুইচ ডিস্ট্রিক্ট? West, sir. ওকে, ঠিক আছে। এবার তো সিবিডিসি এন্ড ডিজিটাল রুপির ভিতরে আমরা কিছু জিনিস বুঝি। প্রোগ্রামেবিলিটি, সিবিডিসি রচনা প্রোগ্রাম করা যাবে। সিবিডিসি ক্যান বি প্রোগ্রাম ফর স্পেসিফিক স্কিমস এন্ড পারপাসেস। মানে এনপিসিআই যে ডেভেলপ করছিল কয়েকদিন আগে ই রুপির কনসেপ্ট মনে আছিল নি? এটা দিয়ে কি হইতো? প্রোগ্রামেবল টোকেন তৈরি করা যাইতো। কিছু কিছু পার্টিকুলার পারপাসে লেগে এগুলো ইউজ হইব। সাপোজ গভর্নমেন্ট ওয়ান্টস টু ট্রাই এ স্কিম ফর ক্লথস এন্ড শুজ ফর চিলড্রেন্স, ঠিক আছে? এবার ক্লথস এন্ড শুজ এর লেগা যদি তারা 1000 রুপিস ডিবিটি করে দেয়, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, তাহলে হয়তো বা এই 1000 টাকা উঠাইছি তারা ক্লথ এন্ড শুজ না কিনে সেটা অন্য পারপাসে ইউজ করতে পারে। বাট গভর্নমেন্ট এই টাকাটার ডিবিটি না করে সেটা যদি এটা প্রোগ্রামেবল বানাই দেয়, সিবিডিসি এটা প্রোগ্রামেবল কারেন্সি বানাই দেয়, মানে কি দা দিস এটা কোপনে জেনারেট করে দেয় লাইক ই রুপি, ইট উইল বি ইউজড অনলি ইন দা শপ অফ শুজ এন্ড ক্লথস, ঠিক আছে? ওই পার্টিকুলার দোকানে গেলে এই কুপনটা চলবো, তাহলে কি হয়ে যাবো গা, গভর্নমেন্টের প্রিসিশন বেড়ে যাবো গা, যে ওই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে বা স্কিমের মধ্যে অ্যাকচুয়ালি আমি আমার টাকা খরচ করতে পারতেছি। দিস উইল ইমপ্রুভ দ্য প্রিসিশন অফ দ্যাট পার্টিকুলার স্কিম, ঠিক আছে? সো সিবিডিসিও প্রোগ্রামেবল হইতে পারে। আমি ক্লিয়ার? হোয়াট ইজ দ্য থিং অফ প্রোগ্রামেবল? প্রোগ্রামেবিলিটি ইউজফুল ফর টার্গেটেড বেনিফিট ডেলিভারি। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ওকে, চ্যালেঞ্জেস কিটা কিটা আছে? সবকিছুরই জানো কিছু কিছু চ্যালেঞ্জেস থাকে। ডিজিটাল কারেন্সি সম্পর্কে বোঝার মতো লিটারেসি ইন্ডিয়ার ভিতরে ফাইন্যান্সিয়াল ইনকালচার নাই, ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই। ডিজিটাল ডিভাইড এন্ড অ্যাক্সেস পয়েন্টস, এতগুলো অ্যাক্সেস পয়েন্টসও নাই আমার কাছে, যেমন আমরা গিয়েছিল ডিজিটাল ম্যাটারগুলোরে বুঝতে পারো বা ডিজিটাল জিনিসগুলো আমরা ইউটিলাইজ করতে পারো। সাইবার রিস্ক আছে ইন্ডিয়াতে প্রচুর, সাইবার টেরোরিজম হইতে পারে, ডিজাস্টার রেজিলিয়েন্স হইতে পারে, কোন একটা ডিজাস্টার হয়ে গেছে পুরো নেটওয়ার্কই নষ্ট হয়ে গেল, ঠিক আছে? নেটওয়ার্ক ফেলিয়ার হইতে পারে, প্রাইভেসি এন্ড অ্যানোনিমিটি, a lot of things are there, so these are the challenges. অনেকে কইতেছে অ্যানোনিমিটি হইলে কেমনে হইব, আমার ওয়ালেটের থেকে আমার ওয়াইফ কে ওর না কি ওর টাকা দিয়ে লাইব, হিউজ প্রবলেম। বুঝতে পারছো? সো देयर আর সাম চ্যালেঞ্জেস। প্রত্যেকটা জায়গার ভিতরে দেখতেছি কিছু চ্যালেঞ্জেস আছে, এরপর আমরা জায়গা থেকে ওয়ে ফরওয়ার্ড নিতেছি। কোন জায়গা থেকে আমরা উঠতেছি দেখো, গতকালকে ক্লাসের ভিতরে আমরা কই আসছিলাম বার্টার সিস্টেম, এই বার্টার সিস্টেম থেকে উঠতে উঠতে আমরা আজকে কই আই পড়ছি ভার্চুয়াল কারেন্সি। ভার্চুয়াল কারেন্সির ভিতরে এবার বিভিন্ন কান্ট্রি গুলা কি করতেছে, প্রাইভেট অর্গানাইজেশন কি করতেছে, গভর্নমেন্ট কি করতেছে, ঠিক না? এই সবগুলো জিনিস আমরা দেখলাম। আজকে স্লাইডের যে এখানের পোর্শনটা তুমি একটু তোমার আমি রিকল করাই। এই যে বাট তোমরা এক্সাম্পল দোছে, এতক্ষণ যা পড়ছি তো আমরা এই জায়গাটাই পড়লাম না। গভর্নমেন্ট ডিজিটাল মানি বানাইছে নি ইন্ডিয়ার ভিতরে সিবিডিসি? আরেকটা এক্সাম্পল কেউ দিতে পারবে এছাড়া? গভর্নমেন্টের বানাই না ডিজিটাল মানি? হুম, সভরেন বা পেট্রো, ঠিক না? সভরেন কই হ্যাঁ বানাইছে? স্যার। মার্শাল আইল্যান্ড। আচ্ছা, প্রাইভেট ক্রিপ্টো কিতা কিতা আছে? তুমি কইবা স্যার বিটকয়েন আছে। আর কোন এক্সাম্পল দিতে পারবা? ডজ কয়েন, টেবল মিম ফ্যান। কয়েন, স্টেবল কয়েন তো আরেকটা। স্টেবল কয়েনের ভিতরে লাইক কিটা আছে? টেথার, ঠিক না? পেক্সো, ইট ইজ a stable coin. ওকে, আচ্ছা 9:30 পর্যন্ত আমি রেকর্ডিং চালাবো। ওকে, এবার দেখো ফাঞ্জিবিলিটি ব্যাপারটা কিটা একটু বোঝা ট্রাই করবা মন দিয়ে সেটা। ফাঞ্জিবিলিটি বোঝার আগে তুমি ফার্স্ট অফ অল টোকেন বোঝা দরকার। হোয়াট ইজ টোকেন? তোমার কাছে একটা বিরাট বড় পিকচার আছে মোনালিসার। এই পিকচারটা তুমি কারোর কাছে সেল করতে চাও, তুমি কইলে এটা তো অনেক বড় পিকচার, বাট এটা আছে আজকের দিনে গুয়াহাটিতে। আমি তো ত্রিপুরাতে আছি, গুয়াহাটির একটা পার্টিকুলার জায়গার মধ্যে আমি এটা রেখেছি। ওকে, বা গুয়াহাটির একটা জায়গার মধ্যে আমি এটা কিনা রেখেছি।
তুমি একটা কাজ করো, আমি তোমার একটা টোকেন দিতেছি। এই টোকেনটা অ্যাকচুয়ালি ইট ইজ এ টোকেন, ঠিক আছে? টোকেন ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দিস পিকচার, বাট টোকেন ইজ নট দ্যাট পিকচার। এম আই ক্লিয়ার? টোকেনটা এই পিকচারটা রিপ্রেজেন্ট করতেছে, বাট টোকেনটা কি পিকচার? সাপোজ এটা শু হইতে পারে, মোবাইলে হইতে পারে, যে মোবাইল থেকে আমি একটা টোকেন জেনারেট করলাম, যার কাছে এই টোকেনটা আছে হ্যাঁ আমি মোবাইলটা দিব। সেই টোকেনটা কি মোবাইল নেই না, এই টোকেনটা কি এটা রিপ্রেজেন্টেশন, ইজন্ট ইট? বুঝতে পারছো জিনিসটা? ওকে, তো টোকেন যদি তুমি বুঝে লাও, এবার এই পার্টিকুলার টোকেনটার মাধ্যমে তুমি কোনো কিছু যে কোনো জিনিসের রিপ্রেজেন্টেটিভ এরকম টোকেন মানে সেটার সেলিং বাইং করতে পারবা। এবার এই টোকেনটা তুমি যার কাছে বিক্রি করে দিলে, হে এই টোকেনটা নিয়ে এসে ওই পার্টিকুলার জায়গাতে সাবমিট করলে হে এই পিকচারটা পেয়ে যাবো। তাহলে যে কোনো জিনিসের তুমি এরকম টোকেনাইজেশন করতে পারো এন্ড দেন ইউ ক্যান সেল ইট, ইজন্ট ইট? ইয়েস, হোয়াট হ্যাপেন্ড? হ্যালো স্যার কিছু কইবা না এমনি হ্যালো স্যার? তাহলে হাই স্যার। ওকে, ফাঞ্জিবিলিটি কি দেখো, কার আমার না তোমার? অনেকটা লেট হয়ে গেছে। কোন একটা জিনিস ফাঞ্জিবল হওয়ার লেগা দুইটা পয়েন্ট ম্যান্ডেটরি। এক নম্বর হইতেছে গিয়া ওইটা তুমি ডিভাইড করতে পারবা, ডিভিশন পসিবল হইতে লাগবো, প্লাস মিউচুয়াল সাবস্টিটিউশন পসিবল হইতে লাগবো। দুটোটা জিনিসটা বোঝার ব্যাপার আছে। তোমার কাছে একটা 500 রুপিসের নোট আছে, এটা তুমি ডিভাইড করতে পারবা নি? 100 100 100 100 হইল নি 500 রুপিসের ডিভাইড? তাহলে ডিভিশন পসিবল হইছে নি 500 রুপিসের? Yes, এই sir. 500 রুপিসের যে ভ্যালুটা দিয়ে সেটা তুমি একটা প্রোডাক্ট কিনতে পারতা, এই 5টা 100 টাকার নোট দিয়ে ওই সেম প্রোডাক্টটা তুমি কিনতে পারবা নি? Oh, পারবা তো? এটারই কয় মিউচুয়াল সাবস্টিটিউশন পসিবল হইছে। এবার দেখো, আমি তো তোমার একটু আগে একটা পিকচারের কথা কইছিলাম, যেটার মধ্যে মোনালিসার পিকচার আছিল। মোনালিসার পিকচারটার মধ্যে এখানে দেখো মোনালিসা বইয়ে রইছে, ঠিক আছে? এখানে বইয়ে সেরা কিছু একটা ড্রয়িং করতেছে। এই 500 টাকা নোটের মতো যদি এটা তুমি 5 টুকরা করে লাও, সাপোজ এই পুরোটা পিকচারের প্রাইস আসলো 500 টাকা। এবার তুমি কই সেটা কইলা যে এবার এটা আমি ব্যাঙ্গালাইছি, এটা এটা আমি বেসুম 100, এটা বেসুম 100, এটা বেসুম 100, এটা বেসুম 100, এটা বেসুম 100, কেউ কিনবে এটা তোমার থেকে? না, sir. খবর ডিভিশন তো হইছে, বাট এটা আমি কেউর মাথা চুল হ্যাঁ হ্যাঁ বইয়া কিতা রাখতাছে, হ্যাঁ হ্যাঁ বইয়া এসে এখানে কিছু নেই, কটা ঘাস মাছ দিদি আমি করুম কিতা, এটার কোনো ভ্যালু আছে 100 টাকা? বুঝতে পারছো না? সো সব অনেক কিছু জিনিস আছে এটা তুমি ডিভাইড তো করে লাইবা, বাট মিউচুয়াল সাবস্টিটিউশন পসিবল হইতো না। ওই জিনিসটি কি তা ফাঞ্জিবল না, বাট যেই জিনিসগুলার মিউচুয়াল সাবস্টিটিউশন পসিবল দোজ থিংস আর ফাঞ্জিবল। এম আই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল যদি আমি তোমার সামনে তুলে ধরি, গোল্ড, 24 ক্যারেটের গোল্ড, বা ধরো 20 20 না 15 গ্রামস অফ গোল্ড, ঠিক আছে? 15 গ্রামস অফ গোল্ড রে তুমি 3 ভাগে ডিভাইড করলে 5 গ্রাম 5 গ্রাম 5 গ্রাম। তো 15 গ্রামের যে প্রাইসটা আছে আজকের দিনে মার্কেটে, আর 5 গ্রামের, সাপোজ 15 গ্রামের প্রাইস কত আছে? একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরো 3000 টাকা গ্রাম, 3 15 কত 45,000 টাকা। হাইপোথেটিক্যাল, যদি এত টাকা কম তো না, আর অনেক বেশি। তাহলে 5 গ্রামের দাম কত হইব? 15,000 15,000 নাকি? তোমার কেউ 5 গ্রাম 15 গ্রাম গোল্ড যদি তুমি নিয়ে এসে কারোর কাছে ব্যস্ত আছো 45,000 টাকা দিলে, আর 5 গ্রাম নিলে কি তোমার 15,000 দিত না? সেম হইতো নাকি? তা এটাও তো 500 টাকার নোটের মতো হয়েছে নাকি? বাট Yes, sir. ডায়মন্ডের ব্যাপারটা দেখো, একটা বড় ডায়মন্ডের প্রাইস আছে ধরো 1 CR। এই বড় ডায়মন্ডের ভাঙ্গা তুমি গুড়া গুড়া করে লাইলা, ঠিক আছে, ছোট ছোট, এবার সবটি টুকরা মিললে সেটা তুমি যদি 1 CR চাও ফিডাও খাইতে পারো। কারণ ডায়মন্ডের প্রাইসটা হের প্রিসিয়াসনেস, হের স্ট্রাকচার,
হের কোয়ালিটি সবকিছুর উপরে ডিপেন্ড করে। তুমি হ্যাঁ স্ট্রাকচারই নষ্ট করে লাইছো, এই ছোট ছোট ডায়মন্ডই সব মিলে সেটা 1 crore নাও হইতে পারে। ইউ ক্যান ডিভাইড ইন সাম স্মল পার্টস, বাট দিস মিউচুয়াল সাবস্টিটিউশন শেয়ার করতো না স্মল পার্ট গুলা। তাহলে ডায়মন্ড ইজ নট এ ফাঞ্জিবল, গোল্ড ইজ ফাঞ্জিবল, ডায়মন্ড ইজ নট ফাঞ্জিবল। এম আই ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে যে ফাঞ্জিবল জিনিসগুলোর লেগে তুমি টোকেন বানাই ব্যাটারি কইবা কিতা ফাঞ্জিবল টোকেন, আর যে নন ফাঞ্জিবল জিনিসগুলোর লেগে টোকেন বানাই ব্যাটারি কিতা কইবা নন ফাঞ্জিবল টোকেন। এম আই ক্লিয়ার? প্রথম তোমার টোকেন বোঝানো হয়েছে, Yes, sir. এরপরে তোমার ফাঞ্জিবল আর নন ফাঞ্জিবল বোঝানো হয়েছে। তো ফাঞ্জিবল জিনিসের লেগে যদি কোনো টোকেন বানাও, দিস ইজ ফাঞ্জিবল, ফাঞ্জিবল টোকেন। আর নন ফাঞ্জিবল টোকেন লেগে কোনো জিনিস বানালে নন ফাঞ্জিবল টোকেন। নন ফাঞ্জিবল টোকেনের একটা এক্সাম্পল কি হইতে পারে? সাপোজ তুমি একটা বিরাট বড় বাংলো আছে তোমার, ঠিক আছে? এই বাংলোর যে প্রপার্টি পেপারগুলো আছে ওইটারে, এই প্রপার্টি পেপারগুলো কি করতেছে? দিস প্রপার্টি পেপারস আর দ্য টোকেন। এই প্রপার্টি পেপারগুলো ওই বাংলোটা না, বাট এই বাংলোগুলো রিপ্রেজেন্ট করতেছে কেটা? এই প্রপার্টি পেপারটা, ঠিক আছে নি? এটা তুমি অনলাইনে সেলিং বাইং করতে পারবা, ঠিক আছে না? সো ইজ ইট এ নন ফাঞ্জিবল টোকেন আর ফাঞ্জিবল টোকেন? এই বাংলোর পেপারগুলা, বাংলোর তুমি ভাঙ্গা ফার্স্ট টুকরা করে লাইছো, তাহলে কি সেম দাম পাইবা নাকি পুরোটা বাংলোর এক লগে থাকলে সেম দাম পাইবা? তো বাংলোর লেগে যদি একটা পেপার তৈরি করো, একটা টোকেন তৈরি করো, ইজ ইট এ ফাঞ্জিবল টোকেন আর নন ফাঞ্জিবল টোকেন? টেল মি। Non-fungible. ভেরি গুড। তো তুমি ফাঞ্জিবল আর নন ফাঞ্জিবল পুরো বুঝা লাইছো জিনিসটা। এখানে কি লেখছে তুমি আর এখানে কিছু দেখো না, আমি যে জিনিসটা তোমার বুঝাই দিছি। তো কিটা গোল্ড, কারেন্সি, বিটকয়েন এগুলা কিটা সবগুলা কিটা ফাঞ্জিবল। বাট ফাঞ্জিবল না কোনটা? নন ফাঞ্জিবল। যেমন একটা MP3, একটা গান বিরাট বড়, কোনখানে জয় শ্রীরাম কইতাছে, কোনখানে শুধু মিউজিক, তো এটা রেকর্ডটা রেটটা তো তুমি বিক্রি করতে পারতো না। ডায়মন্ড, শেয়ার বন্ড, ডকুমেন্ট, ইমেজেস, এগুলো সব নন ফাঞ্জিবল জিনিস। NFT কি the non-fungible tokens. Non-fungible tokens represents ownership or claim over a unique digital real asset. NFT can be recorded on blockchain technology issue also. So এই ধরনের বিভিন্ন পেপারগুলা বা এই বিভিন্ন টোকেনগুলার ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে কি তা ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে রেকর্ড রেকর্ডের বাইং সেলিং হয়। বুঝতে পারছো? হোয়াট আর NFTs? It is also a highlighted topic in Indian economy nowadays. বুঝতে পারছি এই টপিকটা? ওকে, একটা ফাইনাল রিভিশন দেখো, এটা তোমরা নিজে নিজে দেখো আগে বাড়ানোর আগে। এতক্ষণ আমরা গতকালকে থেকে যা যা পড়তেছিলাম এই প্রত্যেকটা টপিক নিয়ে সেটা কারো কোনো প্রবলেম আছে? এই দিয়ে আসতো সব রকমের হাইলাইটেড টপিক গুলা। যদি এখানের ভিতরে কারো কোনো প্রবলেম থাকে ইউ পিপল ক্যান আস্ক, আমি আবার রিস্ট্রাকচার করে দিতে পারবো জিনিসটারে। হুম, ফিয়াট মানি সম্পর্কে কে কে দেখছো? আমি জিজ্ঞেস করতাম না যে পারো নি না পারো। ফিয়াট মানি দেখছো নি এখান থেকে কেউ কেউ? ফিয়াট মানির কনসেপ্ট? আমি দেখছি। সিটিএস, সিটিএস কিতা ছিল? নামটা কইতে পারবা? সিটিএস এর ফুল ফর্ম? Check transaction system. সিবিএস এর ফুল ফর্ম? Core banking solution. ডিমনিটাইজেশন কবে হয়েছিল? System. টোকেন কয়েন আর ফুল বডিড কয়েনের ভিতরে ডিফারেন্স কিটা? ইন্ট্রিনসিক ভ্যালু ব্যাপারটা মনে আছে তো? ফেস ভ্যালু আর রিয়েল ভ্যালুর ভিতরে যে ডিফারেন্সটা হয় এটাই ইন্ট্রিনসিক ভ্যালু। ফিয়াট মানি লিগ্যাল টেন্ডার কিটা? ঠিক নেই? সব বুঝে লাইছি আমরা। এরপরে এই জিনিসগুলো একটু দেখো, এটা আমরা রিভিশন দিছিলাম, এটা একটু মানে দেখো আর কি হাইলাইট করে সেটা সবটাই আমরা পড়েছি। আরটিজিএস এর ভিতরে আমরা কিরকম পেমেন্ট করি? লার্জ ভ্যালুর পেমেন্ট করি। এনএফএস কিটা? ন্যাশনাল ফাইন্যান্সিয়াল সুইচ। এটা কি করে? এটিএম নেটওয়ার্কে চালায়। এনএফএস কেটে ডেভেলপ করছে কোসে? NPCI. ইয়েস। ইউপিআই লাইটেক্স এর ভিতরে স্পেশাল ফেসিলিটি কিটা? এটা নেটওয়ার্ক ছাড়াও কাজ করতে পারে। এইপিএস কিটা? আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এটা স্পেশালি কারা ইউজে নেয়? মাইক্রো এটিএম যারা ইউজ করে, ঠিক আছে না? মাইক্রো এটিএম যারা চালায় তারা এইপিএস সিস্টেম ইউজ করে। সিবিডিসি কিটা? সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এনএফটি কিটা? নন ফাঞ্জিবল টোকেন, আমরা মাত্র পড়ে বেরিলাম। ফাঞ্জিবিলিটি কিটা তোমার বোঝানো হয়েছে। এমডিআর কিটা? মার্চেন্ট ডিসকাউন্ট রেট তোমার বোঝানো হয়েছে। ইউপিআই লাইট কিটা? এটা তোমার বোঝানো হয়েছে। ইট ইজ এন ওয়ালেট। আইএমপিএস কিটা? যেটা 30 মিনিটের মধ্যে ট্রানজাকশন কমপ্লিট, সরি IMPS হইতেছে গিয়া উইদিন কুইক সেকেন্ড ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবো, ইমিডিয়েট স্মল ভ্যালু ট্রান্সফার। ওকে, আর এটার মাধ্যমে কি কাজ করে? ইউপিআইও এটার উপরে বেসড হই। বুঝতে পারছি না সবগুলো আমি?
হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আমরা লিকুইডিটি সম্পর্কে কিছু আইডিয়া নিতে স্যার পারবো। ইয়েস, স্যার স্যার বলো। যে পিডিএফটা এটা কি সেন্ড করবা তুমি না এটা করতে না? তুমি স্টাডি মেটেরিয়াল পাই যাবা, এবার এটা কেমনে দেই এটা আমি দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে? ওকে স্যার। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তুমি মন দিয়ে সেটা ক্লাস বুঝো, যখন ক্লাসটা বুঝবা ক্লাসগুলোর পিওভি কিরকম থাকে তুমি দেখো। We will discuss about facts, we will discuss about concepts, we will discuss about exam trends, recent current affairs, and ultimately you have to be aware. যা কিছু এখানে পড়ানো আছে খুব অ্যাওয়ারনেসের সহিত তুমি এটা গ্র্যাব করতে ট্রাই করো, যত তাড়াতাড়ি তুমি অ্যাবজর্ভ করতে পারবা জিনিসটিরে, ঠিক আছে? স্টাডি মেটেরিয়াল তুমি পেয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো, ইকোনমির ভাষায় একটা জিনিস আছে লিকুইডিটি। লিকুইডিটি জিনিসটা তুমি একটু বুঝতে লাগবে। মানি এর লিকুইডিটি সম্পর্কে আমরা আগে একটা আইডিয়া নিব, ঠিক আছে? হোয়াট ইজ লিকুইডিটি? একজন ইকোনমিস্ট আসতো জন ম্যানার্ড কিনস, তাই না? লিকুইডিটি প্রেফারেন্স থিওরি দিয়ে গেছে, তাই না? কি কইতাছে দেখো, লিকুইডিটি ব্যাপারটা কি? তো ফার্স্ট অফ অল, দ্য ইজ অফ কনভার্টিং অ্যান অ্যাসেট ইনটু ক্যাশ। মানে একটু বুঝো, তুমি সিম্পলি এত থিওরিটিক্যাল জিনিসে না গিয়েছিলে, আমি প্র্যাকটিক্যালি তোমার বুঝালে হোয়াট ইজ লিকুইডিটি, তুমি একদম ইজিলি গ্র্যাব করে নেবা। তোমার ঘরে 5 গ্রামস অফ গোল্ড আছে, তোমার কাছে 2 গন্ডা প্রপার্টি আছে, ত্রিপুরার হিসাবে তো আমরা গন্ডাই কই। তোমার ইমার্জেন্সি সাপোজ 1 লাখ টাকা দরকার, বেশি না 1 লাখ। তুমি এই 5 গ্রাম রে তাড়াতাড়ি সেল করে বা তাড়াতাড়ি কারোর কাছে রেন্টে দিয়ে সেটা 1 লাখ ম্যানেজ করতে পারবা না এই 2 ঘন্টা জায়গায়? তুমি আমার কোনটা ইমিডিয়েটলি তোমার এফেক্টে আইব, কোনটা ইমিডিয়েটলি তোমার কাজে লাগবে? টেল মি। স্যার 5 গ্রাম। গোল্ড। 5 গ্রাম অফ গোল্ড। সো ক্যান ইউ টেল দ্যাট দিস ইজ দ্য মোস্ট লিকুইড দেন ইউর প্রপার্টি? ঠিক এরকম এক একটা জিনিসের উপরে মানে ডিপেন্ড করে যে কোনটা লিকুইডিটি বেশি, কোনটা কম লিকুইড। সো দেয়ার আর লট অফ থিংস ইন আওয়ার ইন্ডিয়ান ইকোনমি, অর শুধু ইন্ডিয়ান ইকোনমিতে না, সবখানে ইকোনমিতে অনেকগুলা জিনিস অনেক হাইলি লিকুইড, অনেকগুলা জিনিস অনেক কম লিকুইড, ইজন্ট ইট? মারুতি সুজুকির গাড়ি দেখো, রাস্তার মধ্যে কত বেশি পরিমাণে দেখা যায়। বিক্রি করতে যাও আরামসে কেউ একজন কিনে লয়ে যাবো গা, মুড়ির মতো বিক্রি হয়ে কইতে গেলে। এবার তুমি এরকম এক গাড়ি কিনে লয়ে এসো এমজি হেক্টর, যেটা ইন্ডিয়ান না, নন ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ড। এমজি হেক্টর তুমি বিক্রি করতে চাইতেছো, কোনটা তাড়াতাড়ি বিক্রি করতে পারবা কোসা? সুজুকির গাড়ি না এমজির গাড়ি? কোনটা হাইলি লিকুইড? অবভিয়াসলি মারুতি সুজুকির গাড়ি, ডিমান্ড বেশি মার্কেটে, যে কোনো কিনে নিবো গা। সো এটাই হচ্ছে কি লিকুইডিটি, ইজ অফ কনভার্টিং অ্যান অ্যাসেট ইনটু ক্যাশ উইদাউট মেজর লস অফ ভ্যালু। খুব একটা লস হইতো না ভ্যালুর, আর খুব তাড়াতাড়ি এটা কনভার্ট হয়ে যাবো। ওকে, এরকম কিছু হাইলি লিকুইড এন্ড লো লিকুইড প্রোডাক্টের কথা তোমার যদি আমি কই, হাইলি লিকুইড কিটা কিটা আছে? ক্যাশ, ডিমান্ড ডিপোজিটস, ব্যাংকের মধ্যে যে টাকাটা তোমার ডিমান্ড ডিপোজিট কোনটা? তোমার সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা আছে এটাই তো ডিমান্ড ডিপোজিট। এনি টাইম তুমি গুগল পে করে এখান থেকে টাকা ট্রান্সফার করে দিতে পারো, 30,000 40,000 হোয়াট এভার ইউ আর সেভিং, ইউ হ্যাভ দ্য অ্যামাউন্ট ইন ইউর সেভিং ব্যালেন্স, ঠিক আছে না? সেভিং অ্যাকাউন্ট। গোল্ড, ট্রেজারি বিলস, গভর্নমেন্ট জিসেক্স, শেয়ার, বন্ড, হোম, রিয়েল এস্টেট, ডায়মন্ড, পেইন্টিংস, এগুলা কিটা মোটামুটি কয় হাইলি লিকুইড অ্যাসেটস। ওকে, লো লিকুইড অ্যাসেট কি কি আছে? লো লিকুইড অ্যাসেট তো তারা এখানে লেখছে না, ইট ইজ এ ফ্লো ইন দ্য পেপার। লো লিকুইড অ্যাসেট কি কি আছে? যেমন ধরো তোমার এফডি, 5 বছর পরে পরে এটা গিয়ে ভাঙতে হইব। আরডি অ্যাকাউন্ট তোমার, এটির ভিতরে যে টাকা আছে এটি সহজে বাইরে হয়। স্টাফ সিকিউরিটি ডিপোজিট, আচ্ছা তুমি স্টাফ সিকিউরিটি ডিপোজিটের কনসেপ্ট পরে তুমি বুঝো। এফডি আর আরডি তো তোমরা জানো, এনি টাইম কি এটির টাকা তুমি ভাঙতে পারবা নাকি এর একটা পার্টিকুলার লকিং পিরিয়ড থাকে? কোসে এফডি আর এর টাকাটা মোর পার্টিকুলার লিকুইড নাকি তোমার
সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা থাকে ওইটা মোর লিকুইড, যেটা তুমি গুগল পে দিয়ে ইউজ করতে পারো। কোনটা লিকুইড, ইডি না এটা? সেভিংস এর মানি নাকি এফডিআরডি? টেল মি হুইচ ইজ মোর লিকুইড? সেভিংস। অবভিয়াসলি সেভিংস। তো তুমি বুঝতে লাইছো লিকুইডিটি প্রেফারেন্স থিওরি কিটা। লিকুইডিটি প্রেফারেন্স থিওরি ওইটাই যেটা খুব তাড়াতাড়ি কি করা যাবে, ইজ অফ কনভার্টিং অ্যাসেট ইনটু ক্যাশ উইদাউট মেজর লসেস, যেটা দিয়ে তুমি খুব ফাস্ট ট্রানজাকশনের কাজে এটা ইউজ করতে পারবা। ওকে, বুঝে গেছো? স্যার কপার আর সিলভার কি লিকুইড? কপার আর সিলভারের উপরে তুমি নিজে ভাবো না যে হুইচ ইজ মোর লিকুইড। প্রত্যেকটা জিনিসেরই তো লিকুইডিটি থাকবো না। তুমি নিজে কো যে কপার আর সিলভারের মধ্যে কোনটা মোর লিকুইড, হাইলি লিকুইড কোনটা, কোনটার মানে মার্কেটে লয়ে গেলে মানুষের থাপাথাপি শুরু করবে ডামাল লাগবো ডামাল লাগবো। হুইচ ইজ মোর লিকুইড? স্যার সিলভার। কেউ নেই ভাই, ডিমান্ড কোনটার বেশি? গোল্ড। সিলভারের জিনিস তুমি নিজে ভাবো যে তোমার কাছে একটা গোল্ডের অর্নামেন্ট আছে আর তোমার কাছে একটা সিলভারের অর্নামেন্ট আছে, তুমি একটা খুব বিপদে পড়ে গেছো, রেন্টে লাগাইবা, কোনটার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হইব, সিলভারের অর্নামেন্টের প্রতি না গোল্ডের অর্নামেন্টের প্রতি? টেল মি। স্যার গোল্ডেন। বাস এমন অবজারভেশন কাজে লাগাই দিব, তাহলে বুঝে লাইছো কিতা গোল্ড ইজ হায়ার লিকুইড, ঠিক আছে না, ইন টার্মস অফ সিলভার এই ম্যাটারটার মধ্যে। সেটা ডিপেন্ড করবো যে তোমার পার্সপেক্টিভ কিতা, সিচুয়েশন কিতা, ওইটার উপরে দুইটা জিনিসের কম্পেয়ার তুমি করতে পারবা। আরবিআই লিকুইডিটি ইনজেকশন কেমনে হয়? আরবিআই এর একটা থিওরি আছে, আরবিআই লিকুইডিটি ইনজেকশনস। কে লিগে লিকুইডিটি ব্যাপারটা এখানে আইছে? আরবিআই লিকুইডিটি ইনজেকশন। দেখো আরবিআই কি করে, সবসময় ছোট ব্যাংকগুলোর লোন দেয়, ঠিক আছে? যখন ছোট ব্যাংকগুলোরে, ছোট ব্যাংক কিটা, অল দা আদার্স কমার্শিয়াল স্কেডিউল ব্যাংকস লাইক কিটা এসবিআই পিএনবি, তার সব বাইরে আরবিআই লোন দেয়। কি কি রূপ বেসিসের উপরে লোন দেয় তোমরা জানো, রেপো এমএসএফ, ঠিক আছে? এটার উপরে আরবিআই লোন দেয় না, ব্যাংক রেট, এটার উপরে কি করে আরবিআই নিচে সবগুলো ব্যাংকের লোন দেয়। ওকে, যখন ব্যাংকগুলোর লোন দেয় তাহলে কি হচ্ছে, ব্যাংকগুলোর ভিতরে লোনেবল ফান্ড বাইরে থাকা, তার কাছে অ্যামাউন্ট বাড়ে। তাহলে লোনেবল ফান্ড যখন বাড়বো, লোন টু ব্যাংকস, ব্যাংকগুলোর লোন দিব, তো ব্যাংকের কাছে যখন অ্যাক্সেস টাকা আইব, ব্যাংক কিটা করবো, এই টাকাগুলোরে খুব পরিমাণে কাস্টমাররে লোনে লাগাইব। সো আরবিআই যদি হঠাৎ করে ইকোনমির মধ্যে টাকা ইনজেক্ট করতে চায়, তাহলে আরবিআই কি করবো, তার যে ব্যাংকগুলো আছে এটাকে কি করবো, লোন দিব। এই ব্যাংকগুলোর কাছে যখন লোনেবল ফান্ড বেড়ে যাবো, তারা কাস্টমারের কাছে বেশি বেশি পরিমাণে লোন দিতে শুরু করবো, যার কারণে কি হইব, হাউস, বিল্ডিংস, আরো অন্যান্য জিনিসগুলা খুব তাড়াতাড়ি সেল আউট হইতে শুরু করবো। তুমি একটা বাড়ি বিক্রি করবা, প্রচুর টাকা দরকার, 32 লাখ, যার কাছে গিয়ে বিক্রি করতে চাইতেছো, হ্যাঁ কিনতে তো ইচ্ছুক, বার্গের কাছে টাকা নাই, ব্যাংকে যাইবো, হ্যাঁ লোনের লেগে কন্ট্যাক্ট করবো, ব্যাংকের ভিতরে যদি লোনেবল ফান্ড অ্যাক্সেস পরিমাণে থাকে, হ্যাঁ ইজিলি লোনটা পাই যাবো গা, লোন প্রসেস ইজি হয়ে যাবো গা। সো এটারে কয় আরবিআই লিকুইড ইনজেকশন থিওরি, বা আরবিআই ইচ্ছা করলে মার্কেটের মধ্যে এরকম এক্সট্রা লিকুইড ইনজেক্ট করে সেটা অনেক কিছুর বাইং সেলিং এর মধ্যে হেল্প করতে পারে। বুঝতে পারছো না জিনিসটা? আরবিআই লিকুইডিটি ইনজেকশন থিওরি ইয়েস স্যার। মানুষের মানে হিন্দিতে বলে কি তাই, ইনক্রিজ অফ লিকুইডিটি ইন দা ইকোনমি, আরবিআই ক্যান ডু দিস। যখন লিকুইডিটি মার্কেটের মধ্যে বাড়বো, তাহলে কি অটোমেটিকলি ডিমান্ড বাড়বো। হ্যাঁ এতদিন ধরে ডিমান্ড আসলো, কিন্তু এর কাছে টাকা আসলো না, দেখে হ্যাঁ কিটা নিজের চুপ আসলো, বাড়িটা কিনতে পারতেছিল না, হঠাৎ করে হ্যাঁ লোন পেয়ে গেছে, ফট করে হ্যাঁ বাড়িটা কিনে নিব। সো ইনজেক্টিং লিকুইডিটি ইন দা মার্কেট হেল্পস বাইং সেলিং মোর এন্ড মোর, ঠিক আছে না? ওকে, আরবিআই বুঝে বুঝে করবো, কোন সময় এরকম করবো, এই সিচুয়েশন গুলো আমরা আগে দেখুন নেক্সটে, কোন সময় আরবিআই এরকম করতে পারে। ওকে, নাও আমরা দেখুন টোটাল ডিমান্ডস অফ মানি, কয়টা টাইপের এরকম ডিমান্ড তৈরি হইতে পারে। টাকার ডিমান্ড তোমার কি কি ক্ষেত্রে লাগে ইন ডেইলি লাইফ? টাকার ডিমান্ডটা তোমার কি কি ক্ষেত্রে লাগে? ট্রানজাকশন ডিমান্ড, ইমিডিয়েটলি তুমি কোনোখান থেকে ফুচকা খাইলা, তুমি একটা বাইসাইকেল কিনা নিলা, তুমি একটা সুন্দর একটা গ্রসারি আইটেম কিনা নিলা, ওকে, সুন্দর গ্রসারি আইটেম কিনা, একটা ইউটেন্সিল কিনলা, গ্রসারি আইটেম সুন্দর কিনা, একটা ফেভারিট তোমার গ্রসারি আইটেম নিলা, কিছু একটা লাইক ম্যাগি কিনলা, যাই কিনলা। ট্রানজাকশনের লেগে ডেইলি লাইফে তোমার যে টাকার প্রয়োজন পড়ে, দিস ইজ দ্য ট্রানজাকশন ডিমান্ড। মেডিসিন লাগলো তোমার, ঠিক আছে, গ্যাসের ট্যাবলেট কিনলা,
হোয়াট আর প্রিকশনারি ডিমান্ড? করোনা সিচুয়েশন, হঠাৎ করে আনসার্টেনিটি ঘটে গেছে কিছু একটা, বা বাড়ির কেউ একজন মেডিকেল ইমার্জেন্সিতে পড়ে গেছে গা, এটা হচ্ছে আরেকটা ডিমান্ড, প্রিকশনারি ডিমান্ড। আরেকটা স্পেকুলেটিভ ডিমান্ড, যে দেখতেছি আজকালকার দিনে এফডির ভিতরে ইন্টারেস্ট রেট কম, ঠিক আছে না, ফিক্সড ডিপোজিটে খুব একটা ইন্টারেস্ট আমি পাই না। এর পরিবর্তে আমি যদি কোনো একটা প্রপার্টি কিনে রাখি বাড়ির আশেপাশে, 2-3 ঘন্টার জায়গা, আজকের দিনে 6-7 লাখ টাকা দিয়ে কিনলাম, এন্ড আমি স্পেকুলেশন করতেছি নিয়ার ফিউচার মেবি এই এটার প্রাইস বাইরে সেরা 9-10 লাখ টাকা হইতে পারে। সো আমার টাকাটা এখানে ইনক্রিজ হইব। দিস ইজ আ স্পেকুলেটিভ ডিমান্ড। তো মানির 3টা ডিমান্ড বুঝছো তোমরা, কি কি কারণে মানির ডিমান্ড করতে পারে এজ এন ইন্ডিভিজুয়াল? হ্যাঁ স্যার। এবার দেখো, ইকোনমির ভাষায় অ্যাকর্ডিং টু এনসিআরটি, তারা প্রিকশনারি ডিমান্ডের আছে না, মানে টোটাল ডিমান্ডের মধ্যে কনসিডার করে না। তারা ধরে কিতা টোটাল ডিমান্ড ইজ ইকুয়াল টু ট্রানজাকশন ডিমান্ড প্লাস কিতা স্পেকুলেটিভ ডিমান্ড। কারণ এই যে প্রিকশনারি ডিমান্ডের টাকাটা অ্যাকচুয়ালি ইকোনমির ভিতরে সবসময় বাইরেই না, এটা অ্যাকচুয়ালি স্পেশাল সিচুয়েশন লাইক করোনা সিচুয়েশন, সবাই এই ধরনের টাকা বাই করবো মার্কেটে, ঠিক আছে না? সবাই তো নিজের লেগে একটা স্পেশাল ইমার্জেন্সি লেগে একটা টাকা রাখে। তো যখন একটা গ্লোবাল ইমার্জেন্সি তৈরি হয়ে যাবে তখনই এই টাকাটা মার্কেটে রান করে। তো ইকোনমির ভাষার ভিতরে আমি দুইটা জিনিসেরই শুধুমাত্র আমি ডিমান্ড মানো, ট্রানজাকশন ডিমান্ড এন্ড স্পেকুলেটিভ ডিমান্ড। বুঝতে পারছো? এন্ড এই দুইটারে কম্পেয়ার করে আমি কি করবো, দিস ইজ দ্য টোটাল ডিমান্ড ইন দ্য ইকোনমি। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। হুম, আচ্ছা, একটা জিনিস একটু বুঝো, খুব মন দিয়ে সেটা জিনিসটা বোঝার ট্রাই করবো। ইন্ডিয়ান ইকোনমি বুঝতে গেলে মানে খুব ইন্টারেস্টিং, যদি তুমি মন দিয়ে সেটা বুঝো আর কি। এফডি কো বা ব্যাংকের ভিতরে সেভিং এ টাকা রাখলে যে ইন্টারেস্ট রেটটা তোমার কমতাছে, তখন তুমি কি করবা? ব্যাংকে ট্যাঙ্কে টাকা রেখে লাভ নাই, আমি গিয়ে সেটা কোনো একটা প্রপার্টি কিনি। সো ব্যাংকের ইন্টারেস্ট রেট ডাউনটা বা সেভিংস এর ইন্টারেস্ট রেট যখন ডাউন হয়, ব্যাংকের ইন্টারেস্ট রেট ডাউন, এটা আলটিমেটলি কি ডিমান্ড বাড়াইতেছে কৌছে? ইন্টারেস্ট কমা, ব্যাংকের ইন্টারেস্ট ডাউন হওয়া, এটা কিসের ডিমান্ড বাড়ায়? তুমি কি বাসা স্পেকুলেটিভ ডিমান্ড বাড়ায় আমার, আমি প্রপার্টি কিনতে ইন্টারেস্ট হবো, ইজন্ট ইট? বুঝতে পারছো না জিনিসটা? আই উইল বাই প্রপার্টি, এখান থেকে টাকা বাই করলাম আমি, ব্যাংকে যে টাকাটা রাখছিলাম বাই করেছি, আমি কই টাকাটা ঢুকামো নিয়ে সেটা প্রপার্টি বাইং সেলিং এ। তো আলটিমেটলি আমি কইতে পারিনি যে স্পেকুলেটিভ যে ডিমান্ডটা আছে, স্পেকুলেটিভ ডিমান্ড ইনভার্স প্রপোর্শনাল উইথ ইন্টারেস্ট রেট অফ দ্য ব্যাংক। ব্যাংকের ইন্টারেস্ট রেট কমলে এটা বাড়বো, এটা বাড়লে স্পেকুলেটিভ ডিমান্ড কমবো। যদি ব্যাংক বেশি ইন্টারেস্ট দেয়, মানুষকে বদলে প্রপার্টি টপার্টি কিনে গেলে ব্যাংকে এনে টাকা রেখে দিই, ব্যাংক আমার 12 টাকা ইন্টারেস্ট দেয়। বুঝতে পারছো? জায়গা কিনা বেচা রেজিস্ট্রেশন এত ঝামেলা দিয়ে কিলাম। বুঝতে পারছি না জিনিসটা? রিলেশনটা বুঝছো? Speculative demand is inversely proportional with the inflation. আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস বুঝো, তোমার কাছে হঠাৎ করে ট্রানজাকশন করার লেগা, যেমন হঠাৎ করে সেটা যদি আরবিআই মার্কেটের মধ্যে কি করে, লিকুইডিটি ইনজেকশন করে, একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, কই জানি দেখছিলাম ভুলে গেলাম কত। তো মার্কেটের মধ্যে হঠাৎ করে টাকা পড়ছে, যার কাছে এতদিন জায়গা জমি কিনার টাকা আসলো না, হে হঠাৎ করে সেটা বাংলো কিনতে শুরু করলো। তো ট্রানজাকশন ডিমান্ডের ইনক্রিজ মানে কি, তোমার হাতের ভিতরে টাকা বেশি, এর লেগেই তো ট্রানজাকশন ডিমান্ড বাড়ছে, ইজন্ট ইট? হাতে টাকা না থাকলে কি ট্রানজাকশন ডিমান্ড থাকবো? ইফ ইউ আর ল্যাকিং উইথ মানি, তাহলে তোমার ট্রানজাকশন ডিমান্ড কমে যাবো না, টাকাই নেই তাহলে তুমি খরচা করবা কিটা? তো ট্রানজাকশন ডিমান্ড যখন মার্কেট বাড়ে, তাহলে মার্কেটের ভিতরে কিছু ইনফ্লেশন হইব। ইনফ্লেশন মানে কি দেখো, হঠাৎ করে মানুষের হাতে এরকম বেশি পরিমাণ টাকা বললে অনেকগুলো সিনারি হইতে পারে, যে কোনোদিন ফ্লাইট চলছে না, সারা জীবন ট্রেনে চলছে, হেও গিয়ে ডিমান্ড করতে পারে আমি ফ্লাইটে বমু, আমি ফ্লাইট চলুম। ফ্লাইটের মধ্যে হঠাৎ করে এসে একদিনের ভিতরে তো আর এক্সট্রা সিট লাগান যেত না, বলে কি ওর লাগে একটা এক্সট্রা চেয়ার ম্যানেজমেন্ট করে দেই। হঠাৎ করে যখন দেখা যাবে ফ্লাইটের টিকেটের ডিমান্ড বেড়ে গেছে গা, বা ফ্লাইটের সিটের ডিমান্ড বেড়ে গেছে গা, তারা কি করবো, প্রাইস ইনক্রিজ করবো, ঠিক না? যে বেশি টাকা দিয়ে এফোর্ড করতে পারো, হে ফ্লাইট চলো, ঠিক কি ব্যাপারটা? সো ডিমান্ড এন্ড সাপ্লাই যখন মিসম্যাচ হয়ে যাগা, এত ফাস্ট তো আর সাপ্লাই করন যেত না, এত ফাস্ট তো আর প্লেনের সিট বাড়ানো যেত না, বা নতুন একটা প্লেন কিনে নেওয়া যেত না। ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে একটা ইমিডিয়েট মিসম্যাচ যখন ঘটে থাকা, তখনই কিছু জায়গা প্রাইসের হাইক হয়, এন্ড দিস ইজ দ্য ইনফ্লেশন। তো তোমার ট্রানজাকশন ডিমান্ড যদি হঠাৎ করে বাড়ে, তোমার ইনফ্লেশন বাড়বো নি। ইট ইজ এ নর্মালি প্রপোর্শনাল, এটা ইনভার্স প্রপোর্শনাল না, এটা নর্মাল প্রপোর্শনাল। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ স্যার। প্লাস ট্রানজাকশন ডিমান্ড যখন বাড়ে, একটা মানুষ অনেক কিনা বেচা করবো, আলটিমেটলি দেশের ভিতরে জিডিপি গ্রোথ হইব।
বলে স্যার কেমনে, তুমি কইতেছো ইনফ্লেশন হবে আবার জিডিপি গ্রোথ হবে, হইব তো। এতদিন প্লেনের ব্যাপারটা দিয়ে বুঝো, এয়ারপোর্টের ভিতরে সাপোজ ধরো একজন লেবার আসলো, মানে লেবার গইলে তার খারাপ দেখা যাবে, একজন এমপ্লয়ি আসলো, এগ্রিকালচারাল ভাষায় গেলে তুমি লেবার কইবা। এবার একজন এমপ্লয়ি থাকা, তার এত পরিমাণ কাস্টমার, অনেক কাস্টমার ইনকোয়ারি করতেছে, এটা হ্যান্ডেল করার লেগে যখন ইনফ্লেশন হয়েছে, তারা সম্পূর্ণ ম্যানেজমেন্ট চালানোর লেগে দে উইল হায়ার অ্যানাদার এমপ্লয়। মানে কি তা, তারা সম্পূর্ণ সার্ভিস, তারা যে সার্ভিস প্রোভাইড করতেছে, সার্ভিসের ভিতরে গ্রোথ হয়েছে, ইজন্ট ইট? তো গ্রোথ ইন দ্য সার্ভিস মিন্স জিডিপি গ্রোথ। জিডিপি কি তা গুডস এন্ড সার্ভিসের গ্রোথই তো বোঝায় কোন একটা কান্ট্রি, কোন একটা নেশন, ইজন্ট ইট? ওকে, হ্যাঁ স্যার। এই যে কইছে না, তারা ঠিকভাবে লিখতে পারছে না রে। আমি তোমার যেমন থিওরিটা লেখা দিছিলাম, এটা পারফেক্ট আসলো। স্পেকুলেটিভ ডিমান্ড, হ্যাঁ এটা ঠিক আছে। এটা সুন্দর করে এমনি লেখন আসলো, এমনি করে ওয়ান বাই ইনফ্লেশন, তারা একটু এমনি লেখছে, দেখো একটু এটা বুঝিয়ে চলেছে কনসেপ্ট, এখানে লেখা আছে। আচ্ছা, এবার হচ্ছে কি ব্যালেন্স আর অ্যাসেট এন্ড লাইবিলিটি ব্যাপারটা কিটা, ইকোনমির ভাষায় অ্যাসেট এন্ড লাইবিলিটি ব্যাপারটা একটু বুঝো। হোয়াট ইজ ইউর অ্যাসেট এন্ড হোয়াট ইজ ইউর লাইবিলিটি? সিম্পলি, একটা অ্যাসেট সবসময় তোমার লাগে রেভিনিউ জেনারেট করতে পারে, আর একটা লাইবিলিটি সবসময় তোমার দিয়ে খাইবো। ওকে, এবার তোমার কাছে একটা প্রপার্টি আছে, এটার মধ্যে তুমি নিচতলার মধ্যে কয়েকটা দোকান মিট বানাইলা, ঠিক আছে, শপস খুললা কয়েকটা, এটা রেন্টে লাগাইলা। তাহলে যে এই রেন্টের প্রপার্টিটা, ইজ ইট ইউর লাইবিলিটি অর এটা অ্যাসেট? বিকজ এটা তোমার আর্ন করে টাকা দিতেছে মাসে মাসে। ইজ ইট ইউর অ্যাসেট অর লাইবিলিটি? হ্যাঁ, অ্যাসেট। অ্যাসেট। তুমি কি অ্যাসেট? অ্যানাদার, তুমি একটা লেভিশ বাইক কিনছো, হার্লি ডেভিডসন, যেটা দিয়ে তুমি মাঝে মধ্যে ঘুরো, এটার প্রচুর টাকা তুমি ইএমআই দাও, ইজ ইট ইউর অ্যাসেট অর লাইবিলিটি? লাইবিলিটি। লাইবিলিটি। আচ্ছা, লাইবিলিটি কিটা? ইএমআইটা মাসে মাসে তুমি পে করতে লাগবে, তুমি লাইবিলিটি নিছো, এটার ইএমআই পে করা, এটার কিটা মাসে মাসে তুমি গিয়ে রেন্ট লই আইবা, আমি তোমার থেকে পাও না, টাইম না গিয়ে রেন্ট লই আইবা, ঠিক আছে? এখানে ইএমআই কোম্পানি দাবিদার, আর এখানে তুমি নিজে দাবিদার, তুমি নিজে গিয়ে টাকা লইবা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে না? আচ্ছা, তো অ্যাসেট কিটা? রিসোর্সেস ওন্ড এন্ড কন্ট্রোল বাই দ্য এন্টিটি, আর ক্লেইমস অব্লিগেশন দ্যাট এন্টিটি মাস্ট পে। সিম্পলি বুঝাই দিলাম তোমার এখান দিয়ে শুরুই। আচ্ছা, ফিজিক্যাল ফ্যাক্টরি, মেশিনস, টেনজিবল অ্যাসেট। ওকে, ইনটেনজিবল অ্যাসেট কিটা? সাচ এস প্যাটেন্টস। কোন একটা কোম্পানির অ্যাসেট কি কি হইতে পারে? সাপোজ একটা কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, কোম্পানির যে মেশিন আছে, ফ্যাক্টরি আছে, এটি কিটা? তার টেনজিবল অ্যাসেট, যেটি হাত দিয়ে ধরা যায়। এই কোম্পানির যদি কোনো প্যাটেন্ট থেকে থাকে, এটি হচ্ছে কি তার কিটা? ইনটেনজিবল অ্যাসেট। লাইবিলিটি কি হইতে পারে? ইন্টারেস্ট, যদি কোম্পানি কোনো লোন লিয়ে থাকে, এটার ইন্টারেস্ট পে করতে লাগবে, এটা ওই কোম্পানির লাইবিলিটি। ওয়ার্কারের স্যালারি দিতে লাগবে, এটা ওই কোম্পানির লাইবিলিটি। ঠিক এরকম ভাবে তুমি যদি দেখো ব্যাংকের ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট ক্যান বি মেক অফ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন। তুমি তোমার নিজের ব্যালেন্স শিট তৈরি করতে করতে পারো, তোমার কত টাকা ইনকাম হয়, কত টাকা তুমি স্পেন্ড করো। ইউ ক্যান মেক ইউর ওন ব্যালেন্স শিট, ইউ ক্যান মেক ইউর ওন পোর্টফোলিও। ঠিক এরকম ভাবে ব্যাংক যদি নিজের ব্যালেন্স শিট বানায়, তাহলে ব্যাংকের ব্যালেন্স শিটের ভিতরে ব্যাংকের অ্যাসেট কি তৈব? ব্যাংক যে টাকাটি মানুষের লোন দিছে এবং এটির থেকে ব্যাংক ইন্টারেস্ট পাইব, এটি থেকে ব্যাংকের অ্যাসেট। ঠিক নি কথা না, ভুল কইছি আমি? এবং ব্যাংক গিয়ে সেটা তারে ক্লেম করতে পারবে, এটি আমার টাকা। যদি তুমি আমার টাকা ফেরত না দাও, তাহলে কি করে নামো? আমি সবকিছু তোমার কনফিস্টিকেট করে নেবো, মানে কি তোমার যত জায়গা জমি আছে সবকিছু আমি কনফিস্টিকেট করে দেবো, ঠিক নেই? সো যতগুলো লোন ব্যাংক প্রোভাইড করে, ইজেন্ট আর মানে আর নট দে আর দ্য অ্যাসেটস অফ ব্যাংক? টেল মি। আর ব্যাংকের লাইবিলিটি কোনগুলা? মানুষের যে টাকাগুলা ব্যাংকে নিয়ে ডিপোজিট করতেছে, ব্যাংক লায়াবল এনি টাইম যদি মানুষের দরকার পড়ে ওই টাকাটি ফেরত দিতে হইব। সো অল দ্য ডিপোজিটস আর দ্য লাইবিলিটিস অফ দ্য ব্যাংকস, এন্ড অল দ্য লোনস প্রোভাইডেড বাই দ্য ব্যাংকস আর দ্য অ্যাসেটস অফ দ্যাট পার্টিকুলার ব্যাংক। আমি কি কইতে পারি এমন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ব্যাংকের লাইবিলিটি তো তুমি বুঝে লাইছো, যে মানুষের যে টাকাগুলো নিয়ে সেটা রেখাই, এটাই লোকে ব্যাংকের লাইবিলিটি। এবার ব্যাংকের লাইবিলিটি দুই রকমের লাইবিলিটি থাকে, ডিমান্ড লাইবিলিটি এন্ড টাইম লাইবিলিটি। ডিমান্ড লাইবিলিটি কোনগুলো? মানুষ এনি টাইম গিয়ে চাইতে পারে, কারেন্ট অ্যাকাউন্টের টাকা, সেভিং অ্যাকাউন্টের টাকা, ডিমান্ড ড্রাফটের টাকা, ওভার ড্রাফটের টাকা, আনক্লেম ডিপোজিট, ইরিগেশনে মানুষ এনি টাইম করতে পারে, অক্ষণ আমার টাকা লাগবে, ঠিক আছে? আর টাইম ডিপোজিটের টাকাগুলো কোনটা?
ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট, স্টাফ সিকিউরিটি ডিপোজিট, এগুলা কি হয় লং টাইমের লেগা লক ইন পিরিয়ডে জায়গা, এটি টাইম ডিপোজিট। সো দুটোই লাইবিলিটি, ব্যাংক দুটোই ফেরত দিব, বাট এটা কিটা ইমিডিয়েট ডিমান্ড থাকতে পারে, আর এটা কিটা টাইম ডিপোজিট, একটা পার্টিকুলার টাইমের পরে ব্যাংক লাইবেল হয়। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এটা একটু পরে আইতেছে এমইডিতে, এই পেপারটাতে। এই জায়গাটা একটু বুঝো, ফুল রিজার্ভ ব্যাংকিং ভার্সেস ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। কিছু কিছু কান্ট্রির মধ্যে ব্যাংকরা কি করে, ব্যাংকের কাছে এই টাকাগুলো আইতেছে না, এই টাকাগুলো কে আইনা দিয়ে দিতেছে ব্যাংকের কাছে গৌছে, এই ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট আমরা কাস্টমাররাই তো আইনা দিয়ে দেয় না, কাস্টমার্স অফ দ্যাট পার্টিকুলার ব্যাংক, ইজন্ট ইট? Yes, sir. কাস্টমারের থেকে এই টাকাগুলো নিয়ে সেটা ব্যাংক কি করে, লোন দিব মানুষের, অন্য একটা জায়গাতে লোনে লাগাই দিব। ব্যাংক এই টাকাটা কালেক্ট করে তো লোনে লাগাইবো নাকি? ওকে, কিছু কিছু দেশের ভিতরে Yes, ব্যাংক sir. কি করে, এই টাকাগুলো শুধু লোনে ইউজ করে। কারণ কি লিগা 5 বছরের লেগে নিশ্চিন্ত, হঠাৎ করে কি হয় কইতো না এই টাকাটি আমার লাগবে। আর কিছু কিছু কান্ট্রির মধ্যে এই টাকাগুলি প্লাস এই টাকাগুলি দুটোরই ইউজ করা হয় কিসের মধ্যে, লোন প্রোভাইড করার লেগে। আচ্ছা, যদি শুধু ইডি লোনের লেগে লাগায় আর ইডি না লাগায়, তাহলে কি তা কৌছে ব্যাংকের রিস্ক কম, ব্যাংকের কাছে এই টাকাগুলা সবসময় থাকে। আর যদি দুটোটা লাগাই দেয়, তাহলে কিছু জায়গা ব্যাংকের হাই রিস্ক হয়ে যাবে না। বুঝতে Yes, পারছো না জিনিসটা? সবাই বুঝছো? বুঝছো না বুঝছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবার সাপোজ ধরো ব্যাংক এই টাকাটা দিয়ে সেটা শুধুমাত্র লোনের বিজনেস করতেছে, আর এই টাকাটা মানুষ যখন আয়ে যে যার দেয় আবার ফেরত নেয়, দেয় ফেরত নেয়, এটাই করতেছে, এটা কোনো সময় লোনের লেগে ব্যাংক ইউজই করতেছে না। ব্যাংকেরও প্রফিট কম হইব, জিডিপির ভিতরে বা মার্কেটের ভিতরে লোনেবল ফান্ডও কম যাইব, লিকুইডিটি ইনজেকশন কম যাইব, ইজেন্ট ইট? লিকুইডিটি ইনজেকশন যদি মার্কেটে কম হয়, যেহেতু লোনেবল ফান্ড কম থাকবে, আলটিমেটলি জিডিপি গ্রোথও স্লো হইব। এটাও তো একটা জিনিস না, এটাও তো একটা ফ্যাক্টর, ঠিক নেই? yes, sir. তাইলে যদি ব্যাংক শুধুমাত্র টাইম ডিপোজিটটারে লোনের ক্ষেত্রে ইউজ করে, এটা তুমি কি কইবা, ফুল রিজার্ভ ব্যাংকিং। আর যদি টাইম ডিপোজিট প্লাস তোমার ডিমান্ড ডিপোজিট দুটোটার লোনের লেগে ব্যাংক ইউজ করে, তুমি এটা করবে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। ইনিশিয়াল টাইমে যখন ইন্ডিয়া 1947-এ ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, তখন থেকে আরম্ভ করে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত ইন্ডিয়া ফুল রিজার্ভ ব্যাংকিং ফলো করতো। তখন ব্যাংক অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত, ঠিক আছে? আলটিমেটলি আজকের দিনে ইন্ডিয়া আমরা কিন্তু ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ফলো করি, বিকজ আমরা কিন্তু 5 ট্রিলিয়ন জিডিপি স্বপ্ন দেখি, আমরা জিডিপি আমরা লেগে ইম্পর্টেন্ট, তাহলে ব্যাংক একটু রিস্ক নেয়, আরো বেটার ওয়েতে প্রিসিশন নিয়ে কাজ করো, বাট রিস্ক নিয়ে কাজ করো, বিকজ উইদাউট রিস্ক নো ওয়ান ক্যান গেইন এনিথিং। ওকে, সো ইন্ডিয়ার ভিতরে আমরা কি করি, ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ইউজ করি। ব্যাংকস কিপ অনলি এ ফ্র্যাকশন অফ ডিপোজিট ইন দ্য রিজার্ভস এন্ড ইউজ দ্য রিমেনিং ফান্ডস লেন্ডিং, মানে কি আলটিমেটলি ডিমান্ড এন্ড টাইম ডিপোজিট ক্যান সাপোর্ট লোন ক্রিয়েশন, মানে দুটোটার ইউজ করা হয়, ডিমান্ড এন্ড টাইম। আর এটার মধ্যে কি হয়, ব্যাংক কিপ ডিমান্ড ডিপোজিটস ফুললি রিজার্ভড, এটার ব্যাংক লোনের লেগে ইউজ করে না। লেন্ডিং মেইনলি ডিপেন্ডস অন দ্য ফান্ডস আর নট রিকোয়ার্ড ইমিডিয়েটলি, মানে কি শুধুমাত্র টাইম ডিপোজিটে তারা রিজার্ভ ব্যাংকিং এ ইউজ করে আর কি, মানে ফুল রিজার্ভ ব্যাংকিং এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। তো ইন্ডিয়ার ভিতরে আমরা কোন সিস্টেমটা ফলো করি কোসে, টেল মি? ইন্ডিয়ার মধ্যে স্যার আমরা কোন সিস্টেম ফলো করি? ফিকশনাল ফিকশনাল ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। তাহলে কি তা কেলিগে তোমার আমি হঠাৎ করে সেটা মানে দেখো প্রত্যেকটা জিনিস আছে না, ব্লক এক একটা লগে কানেক্ট হইব। সো এখন আমরা যে টপিকটার উপর ডিসকাশন করতেছিলাম, ওই টপিকের ভিতরে আমরা কি দেখছি, ব্যালেন্স শিট, দ্য ব্যালেন্স শিট অফ এ ব্যাংক, হোয়াট ইজ দ্য asset and liabilities of that particular bank, and how the banking system works in India. So in India we are not following the reserve banking system, we are following the fractional reserve banking system, which will help more liquidity injection in the market, isn't it? And this will help ultimately in the GDP growth, because when the loanable fund is increased in the market, then the transaction will be increased, মানুষের হাতে টাকা বেশি থাকবে, মানুষের ট্রানজাকশন ডিমান্ড বেশি থাকবে, ট্রানজাকশন ডিমান্ড বেশি থাকলে কি হইব, জিডিপি গ্রোথ হইব। ওকে, বুঝতে পারছি আমি? Yes, sir. আচ্ছা, এবার দেখো এখানে ভিতরে একটা ব্যাপার আছে, আনক্লেম ডিপোজিট। কেউ একজন ব্যাংকে টাকা জমা করছে, এরপরে হের মারা গেছে, কোনো একজন লিগ্যাল হায়ার নাই যে হের টাকাটা পাইবো। আলটিমেটলি অনেক বছর পরে কেউ আইলো কইলো হ্যাঁ আমি লিগ্যাল হায়ার, আমি এই টাকাটা পাইতে পারি। উদ্গম পোর্টাল আছে, গভর্নমেন্ট বানিয়ে রাখছে, ঠিক আছে, আরবিআই বানিয়ে রাখছে, উদ্গম পোর্টালে গিয়ে সেটা হে ক্লেম করবো, আনক্লেম ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আমার দিয়ে দাও, তো এটা ভেরিফাই করাবো এন্ড পাওয়া যাবো।
এসবিআই গ্রিন ফিক্স ডিপোজিট তৈরি করছে, এটি রিসেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আর কি, ঠিক আছে? উদ্গম পোর্টাল সম্পর্কে তুমি জানা দরকার। এসবিআই গ্রিন ফিক্স ডিপোজিট অলরেডি টিপিসি এর একটা কোশ্চেন আয়াও গেছে গত বছর, মিসেলেনিয়াস কম্বাইন্ড আয়া গেছিল। হোয়াট ইজ দিস গ্রিনফিল্ড ডিপোজিট, গ্রিন ফিক্স ডিপোজিট? এসবিআই কইছে কিটা, আমার কাছে 1111 দিনের লাগে একটা টাকা ডিপোজিট করো, আর এই ডিপোজিটের ভিতরে কাস্টমাররা যে টাকাটা ইনভেস্ট করবো, আই উইল give loans only to the agricultural sector from this money, and this is known as SBI green fixed deposit. Simple, বুঝো নি? মানে জিনিসটা জানা দরকার আর কি তোমার, what is the thing, ফান্ডা কি হয়। তো আরবিআই লিকুইডিটি ইনজেকশন থিওরি তুমি বুঝে চালাইছো, লোনেবল ফান্ড কেমনে বাড়বো, ঠিক আছে? লোনেবল ফান্ড কেমনে বাড়লে কোন সময় বাড়বো, যখন ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং আমরা ইউজ করব। উই আর নট গোয়িং টু ইউজ দ্য ফুল রিজার্ভ ব্যাংকিং, বিকজ এটার ভিতরে কি হয়ে যাবো, লিকুইড অনেকটা ব্যাংকে আটকে থাকবো। ডিমান্ড ডিপোজিটটা ব্যাংকের থেকে বাইরে যাই না কোনো সময়, ডিমান্ড লাইবিলিটিটা সবসময় ব্যাংকেই থেকে যাবো। তাহলে কি হয়ে যাবো, টোটালি লোনেবল ফান্ডে একটা ডিক্রিশন আইবো, ঠিক না? বুঝতে পারছি তো আমি, না না কারোর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কারোর কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাসে, না অল সর্টেড? আই থিঙ্ক অল সর্টেড। তো আজকের ক্লাসটা আমি এত রাখতেছি। ওকে, নেক্সট ডেতে আমরা কি ডিসকাশন করব? উইল ডিসকাস হাউ টু রেগুলেট এন্ড ম্যানেজ দ্য এন্টায়ার ইকোনমি অফ ইন্ডিয়া, এন্ড দুইজন দ্য টপ মোস্ট স্টেক হোল্ডার যারা ইন্ডিয়ান ইকোনমিরে ব্যালেন্স করে, একজন হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর একজন হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে স্ট্যান্স নেয় এটা কি তা মনিটারি পলিসি, এন্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে স্ট্যান্স নেয় এটা কয় ফিসকাল পলিসি। তারা দুইজন নিজেরা এই দুইটা পলিসির মাধ্যমে ইন্ডিয়ান ইকোনমিরে ফর্মুলেট করে, ইন্ডিয়ান ইকোনমিরে শেপ দেওয়ার ট্রাই করে। ওকে, কেমনে তারা করে, উই উইল ডিসকাস ইট ইন আওয়ার নেক্সট ক্লাস। সায়োনারা, টাটা।